আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা। আশা করছি তোমরা ভালো আছো সবাই। আমি তোমাদের কাউসার ভাই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আরো একবার আরো একবার মানে হচ্ছে তোমাদের সাথে ভাইয়ের বাংলা এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সে কথা হয়েছে। এখন কথা বলবো আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে। তোমাদের জিকের আরেকটা পার্ট। এটা মেডিকেলের যারা তাদের লাগবে না, কিন্তু ভার্সিটিতে যারা অ্যাপ্লাই করবা বিভাগ পরিবর্তনে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে জিকের প্রশ্ন হয় সেখানে এটা দরকার হবে। তো আলটিমেটলি যারা মেডিকেলে আহ দিচ্ছ এবং পরবর্তীতে যারা অন্যান্য জায়গায় দিবে তাদের তো এটা অবশ্যই লাগবে, তাই না? তো শুধু মেডিকেলে আমরা জানি বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন হয়। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটগুলো বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বা বিভাগ পরিবর্তন, ওই জায়গায় বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী সমান সমান প্রশ্ন হয়, তাই না? তো চলো আমরা শুরু করি। জিকে মাস্টার ক্লাস সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী লেকচার 1 তোমাদের সাথে কথা বলবো এটা নিয়ে, লেকচার 1 নিয়ে। এবং আজকে তোমাদের খুব বেসিক এবং ভাইটাল কিছু ইনফরমেশন নিয়ে তোমাদেরকে ধারণা দেব। পৃথিবী পরিচিতি, ইন্ট্রোডাকশন টু দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্বের জনসংখ্যা, ভাষা, জাতি, উপজাতি, পপুলেশন, ল্যাঙ্গুয়েজ, রেস এন্ড ট্রাইবস অফ দ্য ওয়ার্ল্ড, এই অংশগুলো নিয়ে তোমাদের সাথে কথা হবে। আজকে আমরা এটুকুই জানবো, পৃথিবী সম্পর্কে জানবো এবং পৃথিবীর জনসংখ্যা, ভাষা এবং কত রকমের মানুষ আছে, জাতি উপজাতি, এগুলো সম্পর্কে জানবো। এর মানে হচ্ছে স্টাডির একদম ভেরি বিগিনিং পয়েন্ট যেটা, সেটা তোমাদের সাথে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো চলো, এখানে বিগত বছরে কেমন প্রশ্ন আসছে, কখন আসছে, তার একটা অ্যানালাইসিস আমরা তোমাদেরকে দেখাই দিচ্ছি। সবসময় যেটা আমরা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2022-এ প্রশ্ন আসে, এখান থেকে বিতে আসে 2002-এ, 7-এ, 14-তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিতে আসে 98, 2000, 2002, 2007, এবং জাহাঙ্গীরনগরের বিতে আসে 10-এ, 11-তে। এবং সাম্প্রতিক প্রশ্নের ভালোই প্রবণতা আছে, দেখো 2016-তে আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে, 22-এ আসছে, 11-তে আসছে, 13-তে আসছে, 9-এ আসছে, মানে প্রশ্ন আছে এখান থেকে, অ্যাভেলেবল প্রশ্ন আছে। তো দেখো পৃথিবীর পরিচিতি, আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, এটা পৃথিবীর একটা ম্যাপ দেখতে পাচ্ছি আমরা। ভাই এখানে কিছু জিনিস আমি আঁকাবো প্রথমত, তারপরে আমি এবার মুছে দেব। মুছে দেবো এই কারণে, আমি অনেক সময় যে ছবিগুলো থাকে সেগুলোকে খুব ক্লিয়ার করে তোমাদেরকে দেখাইতে চাই। সেই স্বার্থে আমি আবার পরবর্তীতে দাগগুলো মুছে দেবো। তুমি খালি দেখো আমি কোথায় কোথায় কি কি আঁকাই। কোন কালারটা এখানে ভালো হবে ভাই তো বুঝতেছি না। রেড মনে হয় ভালো হয় না, রেড ফুটে। আর হলুদ, রেড এবং হলুদের মধ্যে আমার মনে হচ্ছে রেডটা ভালো, বেশি দেখা যাচ্ছে, তাই না? তো চলো আমরা রেড নিয়ে একটু দেখাই তোমাদেরকে। আচ্ছা, একটু খেয়াল করবো, আমরা মহাদেশগুলোকে ভাগ করি। দেখো এখানে একটা হলুদ কান্ট্রি, বিশাল লম্বা দেশ দেখতে পাচ্ছ, রাশিয়া। এবং এখানে দেখো তুরস্ক এই জায়গাটায়, এবং এখানে ইউক্রেন। আমরা জানি তুরস্ক এশিয়া এবং ইউরোপ দুই দেশ মিলে, দুইটা মহাদেশ মিলে পড়ছে। তো এখানে ইউরাল বা উরাল পর্বতমালা দুই ভাগে ভাগ করছে, হ্যাঁ। এদিকে আইসা এখানে এই এই যে এই সাগর দিয়ে নাইমা এখানে আইসা অলমোস্ট এখান দিয়ে এই যে এই যতটুক দেখাই দিলাম, এটা হচ্ছে সবটা এশিয়া মহাদেশ। এখন তুমি প্রশ্ন করবা, তাহলে ভাইয়া রাশিয়াকে আমরা কি ধরবো? আমরা কি রাশিয়াকে এশিয়ান কান্ট্রি ধরবো নাকি ইউরোপিয়ান কান্ট্রি ধরবো? দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। দেখো রাশিয়ার ভৌগোলিক অবস্থানকে তুমি যদি হিসাব করো, এখন যদি তুমি দেখো যে রাশিয়া আসলে কোথায়, রাশিয়া আসলে এশিয়া মহাদেশে। এবং রাশিয়ার ম্যাক্সিমাম জায়গায় এশিয়াতে পড়ার কারণেই পৃথিবীতে সাইজের দিক থেকে সবচেয়ে বড় মহাদেশ হয়েছে এশিয়া। সিম্পল। এখন রাশিয়ার রাজনীতি, রাশিয়ার যে পলিটিক্যাল অবস্থান এবং পলিটিক্যাল যে কালচার, সেটা পুরোটাই হচ্ছে তোমার ইউরোপ কেন্দ্রিক। কারণ মস্কো রাশিয়ার যে রাজধানী, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটায়। এবং দেখবা যখন খবর পড়ে মিডিয়াতে, দেখবা বলে ঢাকার সাথে দিল্লির সম্পর্ক, ওয়াশিংটনের সাথে প্যারিসের সম্পর্ক, ওয়াশিংটনের সাথে ক্রেমলিনের সম্পর্ক, এইভাবে দেখবা বিভিন্ন সময় বলে। ওয়াশিংটনের সাথে মস্কোর সম্পর্ক, এরকমটা বলে। তো মস্কোর সম্পর্ক বা তাদের যে অফিস ক্রেমলিন, সেটা দিয়ে যদি তুমি কথা বলো, সেক্ষেত্রে চোখ বন্ধ করে বলা যায় যে রাশিয়ার রাজনৈতিক কালচার, রাশিয়ার রাজনৈতিক গতিবিধি, তার যে কার্যপ্রণালী, তার যে পলিটিক্যাল সিস্টেম, ওভারঅল তুমি যদি হিসাব করো, রাশিয়া হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি। এবং আমরা সেভাবেই ধরি, যদিও তার ভৌগোলিক অবস্থান হচ্ছে এশিয়াতে, তার রাজনৈতিক অবস্থান হচ্ছে ইউরোপে। সেম হিয়ার তুরস্ককে নিয়েও যদি বলো, দেখো এখানে সৌদি আরব, এখানে ইরাক, এখানে সিরিয়া, এবং তারপরেই হচ্ছে উপরে তুরস্ক। কিন্তু আমরা জানি যে তুরস্ক ইউরেশিয়ান, ইউরেশিয়ান এই অর্থে তুরস্কের একটু জায়গা, ভাই যেখান থেকে দাগ দিয়ে নিয়ে আসছি, মাঝখানে যে বসফরাস প্রণালী আছে তার একটা পাশ, অর্থাৎ ইস্তানবুল যে সিটি, এটা পড়ে গেছে ইউরোপে ভৌগোলিক ভাবে। আর ভৌগোলিক ভাবে বা অবস্থানগত ভাবে তুরস্কের বাকি যে
তোমার ভূখণ্ডটা আছে যে হলুদ কিছুটা রাশিয়ার কালারের মতোই, রাশিয়ার মতোই কালারটা, এটা পড়ে গেছে তোমার এশিয়াতে। তো তুরস্ক কিন্তু ইউরেশিয়ান কান্ট্রি। তুরস্ক তোমার ভৌগোলিক অবস্থান ধরলে সেটা এশিয়ারই দেশ, কিন্তু তুমি যদি রাজনৈতিক অবস্থান ধরো তাহলে সেটা ইউরোপের দেশ, হচ্ছে কথা। ওকে। তো এখানে এরপরে তুমি এবার সে মিশর হয়ে সুয়েজ খাল হয়ে বাদ বাকি যা দেখতেছো পুরাটাই হচ্ছে এশিয়া। এশিয়ার মধ্যে নানান ভাগাভাগি আছে, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, ব্লা ব্লা ব্লা, অনেক। তবে আগে মহাদেশটা আগে দেখো। এখন আসো ইউরোপ কতটুকু থাকলো, এরপরে যা দেখতেছো এখানে আইসল্যান্ড থেকে শুরু করে এই যে এই জায়গাটা, হ্যাঁ, এখানে স্পেনের এই জিব্রাল্টার প্রণালী দিয়ে ঢুইকা এখানে যদি নিয়ে আসে এবং এখানে যদি নিয়ে আসে এটুক করে দিই, মাঝখানে যা দেখতেছো সবটাই হচ্ছে ইউরোপ। অর্থাৎ ইউরোপ বেসিক্যালি এই যে এই জায়গাটা, বুঝছো? অর্থাৎ আমি সাগর দিয়ে নিছি এই কারণে, আইসল্যান্ড যেহেতু ইউরোপের দেশ সেটা দেখানোর জন্য নিছি, বাট এটা তো দ্বীপ আইসল্যান্ড, তাই না? তো ইউরোপ এই ছোট্ট ক্যাপসুল যে দেশটা যতটুকু অংশ দেখতেছো এটা হচ্ছে তোমার ইউরোপ। মানে ইউরোপের সাইজ যদি দেখো একটা ছোট্ট ম্যাক্সপো ট্যাবলেট ক্যাপসুলের মতো, কিন্তু তাদের বুদ্ধি, তাদের মাথার পাওয়ারের কারণে তারা সারা পৃথিবীকে তোমার হচ্ছে কানে দড়ি দিয়ে নাচায় আর কি। হ্যাঁ, তো এখন আসো গ্রিনল্যান্ডকে তাহলে আমরা কি বলবো? আমরা জানি অনেকেই যে গ্রিনল্যান্ডের মালিকানার কথা যদি বলি, গ্রিনল্যান্ডের মালিকানা হচ্ছে ডেনমার্কের, যেটা পৃথিবীর সব থেকে বড় দ্বীপ। মনে রেখো, যদি পরীক্ষায় প্রশ্ন হয় পৃথিবীর সব থেকে বড় দ্বীপ কোনটা, তাহলে গ্রিনল্যান্ড। আর যদি প্রশ্ন হয় সব থেকে বড় দ্বীপ রাষ্ট্র কোনটা, তখন হবে অস্ট্রেলিয়া। সব থেকে বড় দ্বীপ গ্রিনল্যান্ড, সব থেকে বড় দ্বীপ রাষ্ট্র তখন হবে অস্ট্রেলিয়া। ওকে। তো গ্রিনল্যান্ড তো রাষ্ট্র না, গ্রিনল্যান্ড দ্বীপ। তো গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা ডেনমার্ক নামের একটা ছোট্ট দেশের হাতে। এই যে এখানে হচ্ছে ডেনমার্ক, একটা ছোট্ট দেশ। তো ডেনমার্কের হাতে হচ্ছে মালিকানা। আর এটার ভৌগোলিক অবস্থান হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে। মানে ধরো আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে, ধরো আমি জমি কিনছি ঢাকায়, তাহলে ঢাকার জমিটা ভৌগোলিক ভাবে এর অবস্থান কোথায়? ঢাকাতে। বাড়ির মালিকানা যিনি বিলং করেন ওনার বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়াতে। ব্যাপারটা এমন আর কি। তো গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান উত্তর আমেরিকা মহাদেশে, কিন্তু তুমি যদি গ্রিনল্যান্ডের মালিকানার দিক যদি তুমি দেখো তাহলে সেটা ইউরোপের ডেনমার্ক নামের একটা দেশের। এখন আসো আমরা উত্তর আমেরিকা মহাদেশ দেখি। এখানে কিছু ছোট ছোট দেশ আছে, তুমি হয়তো ওখান থেকে দেখবে না, তুমি হাতে যদি ম্যাপ নাও তাহলে বুঝতে পারবা। এই যে বেলিজ, হন্ডুরাস, এল সালভাদর, নিকারাগুয়া, কোস্টারিকা, তারপরে পানামা, এরকম অনেকগুলো দেশ আছে। তো এই পানামার মাঝখানে একটা খাল আছে, মূলত পানামা খাল বলে এটাকে। তো পানামা খাল নিয়ে ধরা হয় আর কি। হ্যাঁ, আমি ধরলাম পানামা ধরেই ধরলাম। এই পানামা নিয়ে এই পাশ দিয়ে যা দেখতেছো এখান থেকে এই যে এইটা, হ্যাঁ, এটা সবটা হচ্ছে উত্তর আমেরিকা বা নর্থ আমেরিকা। এই যে এই ম্যাপটা, হ্যাঁ, যা দেখতেছো এটা সাইজের দিক থেকে হিউজ, অনেক বড় একটা মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ। এখানে কানাডা, মেক্সিকো, তারপরে তোমার হচ্ছে যুক্তরাষ্ট্র, এই দেশগুলো এই জায়গায় আছে, এবং মধ্য আমেরিকা অনেকগুলো দেশ আছে। তাহলে দক্ষিণ আমেরিকা বাকি থাকলো কোনটুক? দক্ষিণ আমেরিকা মানে এরপরে তুমি যা দেখতেছো সবটাই দক্ষিণ আমেরিকা। ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনিজুয়েলা, প্যারাগুয়ে, কলম্বিয়া, এই যে এই জায়গাটা দক্ষিণ আমেরিকা। এখন বাকি আছে কে? বাকি আছে ওইদিকে আফ্রিকা, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। অর্থাৎ অনেকগুলো দ্বীপ টিপ নিয়ে কম বেশি ছোট বড় মিলে এই যে মহাদেশটা দেখতেছো মাঝখানে, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এরপরে কে বাকি আছে? এরপরে আরো দুটো মহাদেশ বাকি আছে, একটা হচ্ছে ওশেনিয়া। ওশেনিয়া মানে হচ্ছে সমুদ্রের উপর ভাসতেছে ওশেনে। এখানে অনেকগুলো ভাসমান দেশ আছে, তুমি ওখান থেকে দেখবে না, আমি পড়ে দিচ্ছি। যেমন এখানে তোমার সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, টোভেলো, টুঙ্গা, মার্শাল আইল্যান্ড, কিরিবাতি, গুয়াম, অনেকগুলো দেশ আছে। সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া, তার সাথে আছে নিউজিল্যান্ড। তো এরকম করে তুমি যদি ধরো এই যে এরকম, হ্যাঁ, এই যে ভাসমান দেশগুলো আছে এটা ওশেনিয়া। অনেকে এখানে চোখ বন্ধ করে হাওমা করে বলে দেয় এটা অস্ট্রেলিয়া মহাদেশ, কথাটা টোটালি ভুল। অস্ট্রেলিয়া মহাদেশ নামে পৃথিবীতে কোনো মহাদেশই নেই। অস্ট্রেলিয়া কথার অর্থ অস্ট্রাল এশিয়া, এশিয়ার দক্ষিণ দিক। অস্ট্রাল যোগ এশিয়া মানে এশিয়ার দক্ষিণ দিক। তো এশিয়ার দক্ষিণ দিক মানে এই যে এশিয়াটার দক্ষিণ দিক অস্ট্রেলিয়া। তো মহাদেশের নাম যদি বলো তাহলে ওশেনিয়া, পৃথিবীর একমাত্র মহাদেশ যার সবগুলো দেশ দ্বীপ। আবার বলছি, পৃথিবীর একমাত্র মহাদেশ যার সবগুলো দেশ দ্বীপ। অস্ট্রেলিয়া দ্বীপ, নিউজিল্যান্ড দ্বীপ, সলোমন দ্বীপপুঞ্জ দ্বীপ, সবই দ্বীপ। ইনফ্যাক্ট সারা পৃথিবীটাই দ্বীপ। আমরা জানি পৃথিবীতে 3 ভাগ হচ্ছে স্থল আর সবটাই হচ্ছে জল, সেটা ভিন্ন জিনিস। তো তুমি যদি এমনি দেখো আর কি খালি চোখে, তাহলে পুরা মহাদেশটা হচ্ছে একটা দ্বীপের উপর, মানে কি বলে, দ্বীপ নির্ভর, সবগুলো দ্বীপ আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো এই যে এখানে দেখো একটু সাদা সাদা হয়ে, এই যে এই মহাদেশটা এরকম সাদা, এই যে দেখছো, এটা হচ্ছে অ্যান্টার্কটিকা, পৃথিবীর দক্ষিণ অংশের মহাদেশ।
এটাকে পৃথিবীর রাজনৈতিক অংশ বলা হয়। বলা হয় না, কেবল ভৌগোলিক অংশ বলা হয়। বিষয়টা কেমন দেখো, পৃথিবীর ভূখণ্ডগুলো দুই রকম। পৃথিবীর ভূখণ্ডগুলো দুই ভাগে বিভক্ত। এক, পৃথিবীর রাজনৈতিক ভূখণ্ড। দুই, পৃথিবীর ভৌগোলিক ভূখণ্ড। ভৌগোলিক ভূখণ্ড মানে এটা পৃথিবীর অংশ, কিন্তু এখানে দেশ নাই, নাগরিকত্বের হিসাব কিতাব নাই, কোনো রাষ্ট্র নাই, এখানে শাসনতন্ত্র নাই, সরকার নাই, কূটনীতি নাই, ব্যবসা বাণিজ্য নাই। অর্থাৎ একটা দেশ এবং রাজনৈতিক কর্মকাণ্ড সে জায়গায় হয়নি, গড়ে ওঠেনি, তৈরি হয়নি, সিস্টেম ডেভেলপ না। দ্যাট ইজ ওয়াই ওই জায়গাটাকে বলা হয় পৃথিবীর ভৌগোলিক ভূখণ্ড। ধরো এই যে যে মহাদেশ তুমি দেখতেছো অ্যান্টার্কটিকা, এই অ্যান্টার্কটিকা হচ্ছে পৃথিবীর ভৌগোলিক ভূখণ্ড। এটা পৃথিবীর রাজনৈতিক ভূখণ্ড না, কারণ সেখানে দেশ নাই, রাজনীতি নেই। ওকে, আর বাদ বাকি পৃথিবী যেটা দেখতেছো এটা পৃথিবীর ভৌগোলিক ভূখণ্ড তো বটেই, ডেফিনেটলি, তার সাথে আমরা বলবো এটা রাজনৈতিক ভূখণ্ড। এর জন্য ছোটবেলায় আমার একটা প্রশ্ন মাথায় ঘুরতো, তোমাদেরকে ভাই অলরেডি সে উত্তর দিয়ে দিছি। আমি যখন ম্যাপ দেখতাম, অনেক ম্যাপ আমি দেখতাম লেখা থাকতো এরকম, পৃথিবী লিখে ব্রেকেটে বলা থাকতো রাজনৈতিক। বিশ্বাস করো, তোমার বড়দের জিজ্ঞাসা করো এমন ম্যাপ ছিল কিনা। লেখা থাকতো পৃথিবী, তারপরে বলা থাকতো রাজনৈতিক। আমি মনে মনে নিজেকে প্রশ্ন করতাম, এটা আবার কি? পৃথিবী আবার রাজনৈতিক, এটা কি বোঝায়? এটা বোঝাই হচ্ছে আমরা পৃথিবীর সেই জায়গাটুকু আপনাকে দেখাইছি যেখানে মানুষ আছে, রাষ্ট্র আছে, দেশ আছে, ইত্যাদি ইত্যাদি, আর কিছু না। বুঝতে পারছো ব্যাপারটা? আর অ্যান্টার্কটিকা এখানে দেখাই দেওয়া হয়েছে, বা অ্যান্টার্কটিকার সাইজ যে এভাবেই বা এটার ভৌগোলিক গঠন যে এমনই, সেটা কিন্তু মিন করা হয়নি, বোঝানো হয়েছে যে এটা পৃথিবীর ভৌগোলিক অংশ বা ভূখণ্ড, দ্যাটস ইট, আর কিছু না। এখন অনেকে প্রশ্ন করবা যে ভাই এই যে ছোট দ্বীপগুলো এটা কার, ওই দ্বীপটা কার, এই দ্বীপটা কার, এই দ্বীপগুলো কার? সহজ কথা, এটা নরওয়ের কালারে আছে না, নরওয়ের মালিকানায়। ওইগুলো রাশিয়ার কালার আছে, ওগুলো রাশিয়ার মালিকানায়। আমি বৃত্তটা ওইরকম করে ঘুরাইতে পারতাম, ঘুরাই নাই, এই আর কিছু না। বুঝছো? তো সহজ কথা, আমরা এই হচ্ছে 7টা মহাদেশ পাইলাম। 1 এশিয়া, 2 ইউরোপ, 3 আফ্রিকা, 4 দক্ষিণ আমেরিকা, 5 উত্তর আমেরিকা, 6 ওশেনিয়া, 7 অ্যান্টার্কটিকা। এগুলো পৃথিবীতে 7টা মহাদেশ। এখন তুমি হয়তো মাথায় অনেকে আসতে পারে, কারণ তোমরা অনেক ব্রিলিয়েন্ট, যে ভাইয়া অলিম্পিকের যে বৃত্তগুলো আছে, অলিম্পিকের যে রিং হয় না, অলিম্পিকের রিং, তো অলিম্পিকের রিং তো ভাই 7টা না, অলিম্পিকের রিং তো কম, কয়টা? 5টা। তো অলিম্পিকের রিং 5টা কেমনে? সহজ, আরো বেশি সহজ। ওখানে এই অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে তো অলিম্পিকে কেউ অংশগ্রহণ করে না, তাহলে এটা বাদ। তাহলে থাকলো কয়টা? 6টা। আর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মিলে, যেহেতু দুটোই আমেরিকা, আমেরিকা তো একটা অঞ্চলে না, মনে রাখো আমেরিকা নাম পৃথিবীর কোনো দেশ নাই, যেটা আছে ওটা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দি ইউনাইটেড স্টেটস অব আমেরিকা মানে আমেরিকা অঞ্চলের যুক্ত হয়ে থাকা রাষ্ট্র সমূহ, এ হচ্ছে কথা। তাহলে এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে উত্তর আমেরিকা বা আমেরিকা অঞ্চলের যুক্ত হয়ে থাকা রাষ্ট্রসমূহ বা মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে 50টা অঙ্গরাজ্য বা স্টেটস আছে যারা যুক্ত, সেটা যেদিন আমি আলোচনায় যাব উত্তর আমেরিকা সেদিন বিস্তারিত বলবো। তো এই 2 আমেরিকা মিলে একটা রিং। তাহলে 7টার মধ্যে প্রথমত একটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, 6টা, 2 আমেরিকার একটা, এই হয়ে গেল 5টা, আর বাকি প্রতিটা মহাদেশের জন্য এক একটা রিং। এই হলো পৃথিবীতে অলিম্পিক রিং এর 5টা হওয়ার রহস্য। এভাবে পৃথিবীকে অলিম্পিক রিং রিপ্রেজেন্ট করে। আশা করি মাথায় গেছে। তাহলে পৃথিবীকে চিনছো? এমনকি ভাইয়া মুছে দেবো, দিলে কি ভালো হয়? আমি একটু স্ক্রিনে দেখি, যদি মনে হয় মুছে দিলে ভালো হয় তাহলে মুছে দেবো। আর যদি মনে হয় যে না, না মুছে দিলেই ভালো, তুমি এমনি বুঝতে পারবা, সেটাই ভালো, না তাহলে মুছবো না, এমনি ভালো লাগতেছে, দেখা যাচ্ছে। আমি শুধু মার্ক করে দিই সুন্দর করে, যে জায়গাগুলো মার্ক করলে একটু তোমার জন্য ভালো হবে। এখান থেকে ধরো মস্কো বলার দরকার নাই, এরকম এশিয়া লেখার দরকার নেই, আমি সংক্ষেপে শর্টকাটে লিখে দিচ্ছি, মহাদেশগুলোর নামগুলো লিখে দিচ্ছি, তাহলে সহজে বুঝতে পারবা। এটা হলো এশিয়া, এটা ওশেনিয়া, এটা হলো আফ্রিকা, এএফ, এটা হলো ইউরোপ, আর এটা হলো নর্থ আমেরিকা, এটা হলো সাউথ আমেরিকা, আর এটা হলো অ্যান্টার্কটিকা, যেটা নিচে আছে এ এন, অ্যান্টার্কটিকা। ওকে, তাহলে আমরা পাইলাম এশিয়া, এখান থেকে পাইলাম হচ্ছে আফ্রিকা, এখানে সাউথ আমেরিকা, এখানে নর্থ আমেরিকা, এখানে ইউরোপ, এবং এখানে পাইলাম ওশেনিয়া।
তাহলে 7টা মহাদেশের পরিচয় আশা করি তোমার মহাদেশের সাইজ অনুযায়ী তুমি বুঝতে পারবা। এখন দেখলে মনে হবে ভাই উত্তর আমেরিকা অনেক বড়, না আসলে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ইউরোপ, সরি আফ্রিকা। সব থেকে বড় এশিয়া, তারপরে আফ্রিকা প্রকৃত অর্থে আর কি, ভৌগোলিক ভাবে। এখানে ম্যাপে দেখলে মনে হচ্ছে উত্তর আমেরিকা বড়, অনেক বড়, বাট বাস্তবতা সেটা না। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, পরের অংশগুলো নিয়ে আলোচনা করি। চলো আমরা পৃথিবীর একটু খবর টবর নিই, কে কোথায় থাকি, কার কি নাম, কে কোথায় আছে, জিনিসগুলো সম্পর্কে চলো আমরা একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। দেখো, পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে কোন রেখা? নিরক্ষরেখা। অর্থাৎ পৃথিবীকে তুমি যদি কাল্পনিকভাবে ভাবো আর কি, তাহলে এখানে একটা দেশ আছে, তুমি যদি ম্যাপটা দেখবা ইকুয়েডর, এই যে এই রেখাটা যেটা এইভাবে আসছে, হ্যাঁ এই যে এই রেখাটা, এটা উত্তর দক্ষিণে কাল্পনিকভাবে ভাগ করছে রেখাটাকে। হ্যাঁ, তুমি মনে করতে পারো ভাই উত্তর অংশে বেশি পড়ে গেছে, দক্ষিণ অংশে কম। না, আসলে সমানই, কারণ অ্যান্টার্কটিকা তো আমরা দেখাইনি। তো কাল্পনিক ভাবে এটাকে পৃথিবীকে উত্তর দক্ষিণে ভাগ করছে, এটাকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বা ইকুয়েটোরিয়াল লাইন বলা হয়। এবং এই যে ইকুয়েডর নামে একটা দেশ আছে, ইকুয়েডর কথাটা এখান থেকে আসছে, ইকুয়েটোরিয়াল লাইন থেকে আসছে, যে মূল মধ্যরেখা এটা, হ্যাঁ প্রাইম মেডিটেরিয়ান। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ইকুয়েডরের রাজধানী শহরের নাম হচ্ছে কিটো। এই কিটো শহরটাকে চির বসন্তের শহর বলা হয়। চির বসন্তের শহর বলা হওয়ার মূল কারণ, যেটা পিছনের কারণ, সেটা হচ্ছে এই, এখানে শীত বর্ষা গরম সবসময় একটা ব্যালেন্স তাপমাত্রা ওই জায়গায় মেনটেন করে, এই জন্য এটা চির বসন্তের শহর। আচ্ছা, তারপরে আসো, আমরা বললাম পৃথিবীর আরো কিছু মৌলিক তথ্য। পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে নিরক্ষরেখা, যেটা বলছি। সূর্য থেকে পর্যায়ক্রমে তৃতীয় গ্রহের নাম কি? পৃথিবী। কারণ আমরা যখন সৌরজগৎ দেখব এবং সূর্য হচ্ছে সেন্টার, সূর্য থেকে যখন তুমি গ্রহগুলো হিসাব করবা, তখন দেখবা যে 1, 2 এবং 3, এই 3 নম্বরে হচ্ছে পৃথিবী। এটা বুঝাইছে আর কি, যে সূর্য থেকে পর্যায়ক্রমে তুমি যদি যাও, তৃতীয় নম্বর যে গ্রহ সেটা পৃথিবী। তো এটা আমি আঁকাইলাম না, সৌরজগৎ যেহেতু তোমার আঁকতে হবে না, তুমি এমনি বুঝবা। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। অর্থাৎ যে মহাসাগরগুলো আছে পৃথিবীতে, 5টা মহাসাগর যা দেখতেছো, এই যে পাশে প্রশান্ত মহাসাগর, ওই পাশে প্রশান্ত মহাসাগর, এইদিকে প্রশান্ত মহাসাগর, অর্থাৎ পৃথিবীকে বলতে গেলে চতুর্দিক থেকে ঘিরে আছে যেটা, সেটা প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগর। এবং এটা পৃথিবীর গভীরতম মহাসাগর। এবং শুধু গভীরতম বলতে আরো সহজে বুঝাই দিই, এটা মারিয়ানা ট্রেঞ্চ। ধরো এটা হচ্ছে এভারেস্ট, এটা মাউন্ট এভারেস্ট, আর এদিকে এটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এখন কোনটা গভীর বেশি? তুমি যদি মাউন্ট এভারেস্টকে উল্টায় মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে দিয়ে দাও, তাহলে মাউন্ট এভারেস্ট এইটুকু আসবে, এর বেশি কি আসবে? আসে কি না। আর পৃথিবীতে উপরের সর্বোচ্চ যে শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এটা 8,850 মিটার উঁচু। কারণ এটাকে উল্টায় যদি তুমি মাউন্ট এভারেস্টের ভিতরে ঢুকাই দাও, তাহলে মাউন্ট এভারেস্টের যে গভীরতা আছে সেটাকে সে পুরোপুরি ফিল আপ করতে পারবে না। এর মানে হচ্ছে বাকিটুকু বাকি থাকবে। মানে যেটুকু বাকি থাকবে সেটা কি? সেটা আরো প্রায় 2 কিলোমিটার, অর্থাৎ এটা 11,000 মিটারের বেশি। মারিয়ানা ট্রেঞ্চ এটা পৃথিবীর গভীরতম জায়গা প্রশান্ত মহাসাগরে, এবং এটার অবস্থান হচ্ছে ফিলিপাইনের পাশে। ফিলিপাইন নামে যে একটা দেশ আছে এশিয়াতে, এই যে দেখো একটা ছোট্ট দেশ, এখান থেকে ভালো দেখতে পাচ্ছ কিনা, যে ফিলিপাইন, দেখছো ফিলিপাইন, হলুদ একটা দেশ আছে, হলুদ ফিলিপাইন, ফিলিপাইনের পাশে। অর্থাৎ আমি তো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে যাই নাই, ম্যাপ ধরে যদি আমি যা যা বলছি, আমার আমার যে অভিজ্ঞতা সেখান থেকে যদি বলি, এখানে হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। বুঝছো কথাটা? পৃথিবীর সব থেকে গভীরতম জায়গা এটা, এখন পর্যন্ত আবিষ্কৃত। তো আল্লাহর দুনিয়ার সমস্ত রহস্য আমরা এখন পর্যন্ত বুঝতে পারি নাই। ভবিষ্যতে যদি বুঝি এর থেকে গভীর জায়গা আছে, তাহলে তখন সেটাকে মনে করব। এখন মাউন্ট এভারেস্ট সব থেকে উঁচু, মারিয়ানা ট্রেঞ্চ সব থেকে গভীর, আমরা সেই হিসাব কিতাব নিয়ে চলছি। ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতের হিসাব। বুঝেছো কি? গভীরতম জায়গা মারিয়ানা ট্রেঞ্চ। এরপরে দেখো, আমরা এই যে প্রশান্ত মহাসাগর, মারিয়ানা ট্রেঞ্চ ইজ দ্য ডিপেস্ট পয়েন্ট অফ দ্য প্যাসিফিক ওশেন, অর্থাৎ সব থেকে গভীর যে জায়গা সেটার নাম মারিয়ানা ট্রেঞ্চ। একটু দেখানোর চেষ্টা করেছি আমরা, কোথায় সেটা বোঝানোর চেষ্টা করেছি। এই যে তোমার হচ্ছে ফিলিপাইন্স একটা দেশ আছে, দেখছো বলছিলাম, এটার ডান দিকে এই যে মারিয়ানা ট্রেঞ্চ, এটার যে মূল পয়েন্ট সেটাকে কি বলা হয়? চ্যালেঞ্জার ডিপ বলা হয়। ওকে, সো মূল যে জায়গা সেটা হচ্ছে এই, পৃথিবীতে রহস্যের কোনো শেষ নাই, শুরুও নাই শেষও নাই। বুঝতে পারছো? তো কিভাবে মহান সৃষ্টিকর্তা পৃথিবীকে সাজাইছেন উনিই জানেন। আমরা সেগুলোর মধ্যে যা যা জিনিস এখন পর্যন্ত আবিষ্কার করতে পারছি, যা যা বুঝতে পারছি, সেগুলো নিয়ে আমরা কেবল কথা বলি। ওকে,
তাহলে আমরা বললাম মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সব থেকে গভীরতম জায়গা, এর গভীরতা এখন পর্যন্ত যা বলেছি আমরা, রাউন্ড ফিগারে যদি বলি 11,000 মিটার। ওকে, এরপরে আসো পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর উত্তর মহাসাগর, অর্থাৎ এই যে আর্কটিক সাগর, যেটা দক্ষিণ মহাসাগরের নাম অ্যান্টার্কটিক, উত্তরটার নাম আর্কটিক। আমরা 5টা সাগরের কথা বলছি না, চলো সাগরগুলো একটু তোমাদের ভাই লিখে দিই। হ্যাঁ, 5টা মহাসাগর, হ্যাঁ একসাথে লিখি পরে পাবা। 5টি মহাসাগর: 1 প্রশান্ত মহাসাগর, 2 আটলান্টিক মহাসাগর, 3 ভারত মহাসাগর, 4 উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। তো যেটা উত্তর মহাসাগর এটাকে বলা হয় আর্কটিক ওশেন, আর যেটা দক্ষিণ মহাসাগর সেটাকে বলা হয় অ্যান্টার্কটিক ওশেন। এই যে এটা দক্ষিণ মহাসাগর, এটা উত্তর মহাসাগর, সাইজে সব থেকে ছোট মহাসাগর। আচ্ছা, এরপরে আসো ক্ষুদ্রতম মহাসাগর চিনলাম, বৃহত্তম মহাদেশ এশিয়া, ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া। তাহলে পৃথিবীতে যতগুলো মহাদেশ আছে সাইজের দিক থেকে সব থেকে ছোট ওশেনিয়া। এখন তুমি যদি মনে করো যে অ্যান্টার্কটিকায় মানুষ নেই, ওটা মনে সব থেকে ছোট, না, প্রকৃতপক্ষে সাইজ হিসাব করে সব থেকে ছোট হচ্ছে ওশেনিয়া। মোট স্বাধীন রাষ্ট্রের সংখ্যা 195টি। এটা নিয়ে অনেক ধরনের কথা আছে, অনেক রকমের ব্যাখ্যা আছে। পৃথিবীতে 2 রকমের ভূখণ্ড আছে, একটা হচ্ছে স্বাধীন দেশ, আরেকটা হচ্ছে অঞ্চল। এই দুটোই কিন্তু রাজনৈতিক, দুটোই রাজনৈতিক। আমি কিন্তু অ্যান্টার্কটিকার কথা বলছি না, যেখানে যেখানে মানুষ আছে, পলিটিক্যাল কর্মকাণ্ড আছে, সেটাকে নিয়ে কথা বলছি। 2 রকমের হিসাব কিতাব, একটা স্বাধীন দেশ আর একটা অঞ্চল। দেখবা করোনার যখন খবরগুলো পড়তো, তারা যখন মিডিয়া করোনার খবর প্রচার করতো, তখন এরকম বলতো যে এতটা স্বাধীন দেশে এবং অঞ্চলে, এতটা দেশে এবং অঞ্চলে কি হয়েছে, করোনা ছড়ায় পড়ছে। খেয়াল করে দেখো বলতো। তো দেশ এবং অঞ্চলকে আলাদা করতো কেন? কারণ পৃথিবীতে কিছু স্বায়ত্তশাসিত এরিয়া রয়েছে যেগুলো আসলে স্বাধীন বা সার্বভৌম না। যেমন তুমি নামই শুনো নাই, দাগেস্তান নাম শুনছো? শোনো নাই? রাশিয়ার ভিতরে। তারপরে চেচনিয়া, হয়তো এখন শুনছো, ইউক্রেন যুদ্ধের সময় বা ইসরায়েল ফিলিস্তিন যে ক্রাইসিস চলতেছে তখন হয়তো বা শুনছো, এখানে মুসলমান বেশি। তাদের প্রেসিডেন্ট রমজান কাদিরভ, সে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করতে চাচ্ছে। তারপরে দক্ষিণ ওসেটিয়া, আবখাজিয়া, এগুলো সবগুলো কিন্তু অঞ্চল, স্বায়ত্তশাসিত অঞ্চল, কিন্তু এগুলো স্বাধীন সার্বভৌম দেশ বলা যায় না। চেচনিয়ারা মোটামুটি সার্বভৌম, তো প্রপার না। তো এরকম হিসাব করলে পৃথিবীতে স্বাধীন দেশ এবং অঞ্চল আলাদা আলাদা ভাগ হয়। তো এটা প্রায় 210-15টার মতো হয়ে যায়, বাড়ে। কিন্তু তুমি যদি কেবল স্বাধীন রাষ্ট্র বা সার্বভৌম রাষ্ট্রের হিসাব করো, তাহলে এমন পাবা কয়টা? এমন পাবা হচ্ছে 195টা। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া তাহলে 193টা কেন আসে? 193টা জাতিসংঘের পূর্ণ সদস্য, এই কারণে আসে। আর বাকি 2টা পূর্ণ সদস্য না, যার কারণে আসে না। বুঝছো এবার কথাটা? বাকি 2টা জাতিসংঘের পূর্ণ সদস্য না। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দিয়ে জাতিসংঘে বসায় রাখা হয়েছে, পূর্ণ সদস্য বলা হয়নি। এখন ইসরায়েল ফিলিস্তিন ক্রাইসিস চলতেছে, তাই না? হামাসের মুজাহিদিনরা জিহাদ করেছে অলরেডি। যখন আমি তোমাদের এই ক্রাইসিস গুলো পড়াবো, সেই জায়গাগুলোতে যাবো, তখন বিস্তারিত বলবো এগুলো নিয়ে। তারপর ভ্যাটিকান সিটি, এগুলো পূর্ণ সদস্য নয়, এই জন্য বলা হয় আর কি যে 193টা। আর মোট স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনকে, ভ্যাটিকানকে স্বাধীন ধরা হয়, সেক্ষেত্রে 195টা। আর জাতিসংঘের মেম্বার 193টা। এই হচ্ছে 3-এর ভেজাল আর কি, ওই জিনিসে বলা আছে জাতিসংঘভুক্ত স্বাধীন রাষ্ট্রের সংখ্যা 193, 193। ওকে, তারপরে যদি আসো পৃথিবীর মৌলিক তথ্যাবলী, আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশের নাম যেটা, সেটা হচ্ছে রাশিয়া, আমরা জানি, একটু আগে দেখাইছি। এবং জনসংখ্যা পৃথিবীর বৃহত্তম দেশের নাম হচ্ছে চায়না, যেটার জনসংখ্যা প্রায় 150 কোটি। এবং আয়তন ও জনসংখ্যা পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকানটা কি আসলে তোমাদের একটু দেখাই নিয়ে আসি সামনে। এই যে দেখো, ইটালি নামে একটা দেশ আছে, হ্যাঁ, ইউরোপে। ইটালি দেশটার ম্যাপের অবস্থান তোমাদেরকে আগে বুঝাই দিই। এই যে হলো ইউরোপের ম্যাপ,
এবং ইউরোপের ম্যাপে বুট জুতার মতো একটা দেশ আছে ছোট্ট, এই যে এখানে, এই যে এই জায়গাটা হচ্ছে ইটালি। এখন এটাকে তুমি যদি এককভাবে দেখো তাহলে এই হলো গিয়ে তোমার ইটালি। ওকে, অর্থাৎ এই যে 1 2 3 14 2 যেটা বলা আছে, নম্বর করা আছে না, এই যে এটা, এই দ্বীপটা ওদের। আচ্ছা, এ হলো ইটালি। তো ইটালির রাজধানী যেটা রোম, এই রোমের ভিতরে একটা দেশ আছে, নাম হচ্ছে ভ্যাটিকান সিটি, লেখা আছে, দেখো। ইটালির রাজধানীর নাম হচ্ছে রোম, রোমের ভিতরে একটা দেশ আছে নাম ভ্যাটিকান সিটি। ইটালিকে দুইটা রাষ্ট্রের জন্য ছিদ্রায়িত দেশ বলা হয়, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, একটা স্যান মেরিনো। এখন প্রশ্ন হচ্ছে ছিদ্রায়িত দেশ কি, যেটা আমরা একটু পরে আবার আলাদা করে পড়বো। ছিদ্রায়িত রাষ্ট্রের সংজ্ঞা তোমাদেরকে ভাই দেখাই দিব, এই যে এখানে আছে, ম্যাপটা দেখাই দিব। তার আগে একটু বলে দিই ছিদ্রায়িত রাষ্ট্র বলতে আসলে কি বোঝায়। এই যে এইটা একটা কান্ট্রি, আমি বাইকে ফেলছি মনে হয়, ধরো তার ভিতরে আরেকটা কান্ট্রি, তাহলে বড় দেশটা কি হলো, ছিদ্র হয়ে গেল না? বুঝছো? অবশ্যই একটা দেশের ভিতরে যদি আরেকটা দেশ হয়, যেটা ভিতরে হবে সেটা ছোট হবে, যার ভিতরে হবে সে বড় হবে। তো যার ভিতরে হয় ও ছিদ্রায়িত হয়ে যায়, বুঝছো? এখন এই যে বড় দেশটার ভিতরে, ধরো এটা এ কান্ট্রি আর এটা হচ্ছে বি কান্ট্রি, তো এ কান্ট্রির ভিতরে বি কান্ট্রি, সো এ কান্ট্রিটা কি হয়ে গেল, ছিদ্র হয়ে গেল। এ কান্ট্রি ছিদ্র হয়ে গেছে বিধায় তাকে আমরা বলছি ছিদ্রায়িত কান্ট্রি। কথা মনে হয় বুঝাইতে পারছি, এবার ধরাই দিতে পারছি নিশ্চয়ই। তো ইটালি ঠিক এই ওয়েতে একটা ছিদ্রায়িত কান্ট্রি। কেন? ইটালির ভিতরে দুটো দেশ আছে, একটা নাম হচ্ছে ভ্যাটিকান, আর একটা নাম হচ্ছে স্যান মেরিনো। পৃথিবীতে এরকমের ছিদ্রায়িত কান্ট্রি আরেকটা আছে, সেটা সাউথ আফ্রিকা। আফ্রিকা মহাদেশ বলে দেখাবো, ওখানেও তার ভিতরে দুইটা দেশ, একটা সোয়াজিল্যান্ড আর একটা হচ্ছে তোমার ছোট্ট আরেকটা দেশ, ওটার ভিতরেই আছে। ওটার নাম হলো একটা সোয়াজিল্যান্ড আর একটা হচ্ছে লেসোথো। এই দুইটা কান্ট্রি হচ্ছে তোমার সাউথ আফ্রিকার ভিতরে। আর ইটালির ভিতরে ভ্যাটিকান এবং স্যান মেরিনো থাকার কারণে ইটালি কি হয়ে গেছে, ছিদ্রায়িত হয়ে গেছে। এখন এই ভ্যাটিকান তো বুঝলাম রোমের ভিতরে, স্যান মেরিনো কোথায়? এই যে দেখো স্যান মেরিনো দেখাই দেওয়া হয়েছে, সেটাও আছে ইটালির ভিতরে। তাহলে ইটালির ভিতরে দুইটা দেশ থাকার কারণে ইটালি কি হয়েছে, ছিদ্রায়িত কান্ট্রি হয়েছে, একটা ভ্যাটিকান একটা স্যান মেরিনো। এখন প্রশ্ন হচ্ছে এগুলো রাখার দরকার কি, দরকার যে কি সেটা আমি নিজেও জানি না। তবে ভ্যাটিকান নিয়ে ভাই তোমাদের একটা তথ্য দিতে পারি, সেটা হচ্ছে খ্রিস্টানদের রোমান ক্যাথলিক সম্প্রদায় যারা, খ্রিস্টানদের মধ্যে দুইটা ভাইটাল সম্প্রদায় আছে, একটা হচ্ছে রোমান ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। তো রোমান ক্যাথলিক সম্প্রদায় যারা, খ্রিস্টানদের ম্যাক্সিমাম জনসংখ্যা এই রোমান ক্যাথলিক ভুক্ত, অর্থাৎ অলমোস্ট 80%। এটা কিরকম তোমার একটা ধারণা দেওয়ার জন্য বলি, আমাদের মুসলমানদের মধ্যে যেমন শিয়া আর সুন্নি দুইটা ভাগে বিভক্ত, একটা শিয়া একটা সুন্নি, ঠিক এরকম খ্রিস্টানদের মধ্যেও দুইটা বেসিক ভাগ আছে, একটা হচ্ছে রোমান ক্যাথলিক, একটা প্রোটেস্ট্যান্ট। যারা রোমান ক্যাথলিক তারা একটু গোঁড়া, একটু সংকীর্ণ ধর্মীয় দিক থেকে তারা বলে আর কি। আর প্রোটেস্ট্যান্টরা একটু আধুনিক প্রোটেস্ট্যান্টদের সংজ্ঞায়। তো পৃথিবীর এই রোমান ক্যাথলিক জনগোষ্ঠী যারা, তাদের ধর্মীয় দিক থেকে পবিত্রতম জায়গা হচ্ছে ভ্যাটিকান সিটি। এবং এই ভ্যাটিকান সিটিতে তাদের ধর্মগুরু যিনি, অর্থাৎ তাদের ধার্মিক জায়গার যিনি লিডার, পোপ যাকে বলে, মিস্টার ফ্রান্সিস, পোপ ফ্রান্সিস, যার বাড়ি আর্জেন্টিনাতে, উনি বসবাস করেন। এবং তাদের সব থেকে বড় যে গির্জা, বেসিলিকা অফ সেন্ট পিটার্স, যে বলা আছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, এটার নাম হলো ব্যাসিলিকা অফ সেন্ট পিটার্স। খ্রিস্টানদের সব থেকে বড় গির্জা এটা, যাদের ধর্মীয় উপাসনালয়। আমাদের সব থেকে বড় ধর্মীয় উপাসনালয় কোনটা? আমরা বলছি মসজিদুল হারাম, মক্কায়। তো তাদের জন্য এরকম পবিত্র ধর্মীয় জায়গা যেটা, বা সব থেকে বড় গির্জা যেটা, সেটা নাম হচ্ছে বেসিলিকা অফ সেন্ট পিটার্স। মিস্টার সেন্ট পিটার্স উনি একজন যাজক, খ্রিস্টান ধর্মের শুরুর দিককার। তো ওনার নামে হচ্ছে এই গির্জাটা, এটা হচ্ছে ভ্যাটিকান সিটিতে। এটাকে পোপের শহর বলা হয়। 1000-এর আশেপাশে মানুষ ওই জায়গায় থাকে, কোনো মেয়ে নাই ওই জায়গায়, স্থায়ী বাসিন্দা হিসেবে থাকতে পারে না। আর পুরুষদের শহর, বিশেষত যাজকের শহর। এটা তাদের ধর্মীয় ঐতিহ্য এবং পবিত্রতার প্রতীক। ইনফ্যাক্ট তুমি এটা জানো যে তাদের যে রোমান সাম্রাজ্য ছিল, রোম কেন্দ্রিক, যেটার রাজধানী একসময় ইস্তানবুলও ছিল, মূলত এটা রোম কেন্দ্রিক সাম্রাজ্য ছিল। তো সেই জায়গা থেকে তাদেরকে পবিত্র সাম্রাজ্য বলে মনে করতো। তোমরা বাংলাদেশে ফার্স্টে তোমাদের পড়াইছি ভাইয়া, রোমান সম্রাট কনস্টান্টাইন, যিনি খ্রিস্টান ধর্মকে রাজধর্মে রূপান্তরের জন্য প্রচুর ফাইট করেছেন এবং তিনি সফলও হয়েছেন, এটা হচ্ছে সবই রোম কেন্দ্রিক।
এই জন্য এটা তাদের ধর্মীয় ভাব গাম্ভীর্যের প্রতীক। এই রাষ্ট্রটা আসলে কোন রাষ্ট্রই না, শৌখিন রাষ্ট্র আর কি। এবার নিশ্চয়ই বুঝতে পারছি, বুঝছো কাহিনীটা? এই হলো বেসিলিকা অফ সেন্ট পিটার্স এবং ভ্যাটিকান সিটির হিস্ট্রি। তো এই ভ্যাটিকান সিটি যেটা, এটাকে তারা পবিত্র শহর, পোপের শহর, ধর্মীয়ভাবে খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ শহর বলে মনে করে। আবার মনে করে দিচ্ছি, খ্রিস্টানদের রোমান ক্যাথলিক সম্প্রদায়, নট প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়। ওকে, আচ্ছা তারপরে আসো, আমরা ছিদ্রিত রাষ্ট্র নিয়ে কথা বলেছিলাম। এবং পৃথিবীর দীর্ঘতম সীমান্ত দুই দেশের মধ্যে অবস্থিত, ডেফিনেটলি যুক্তরাষ্ট্র এবং কানাডা। কারণ ম্যাপ দেখলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এ হচ্ছে কানাডা, এ হচ্ছে যুক্তরাষ্ট্র, এ হচ্ছে সীমান্ত এদের। তাহলে আবার এ হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য, নাম হচ্ছে আলাস্কা, এখানেও তাদের সীমান্ত আছে। তো এই দুইটা দেশের সীমানাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সীমানা, খুবই সিম্পলি, কারণ এই দুইটা দেশ সব থেকে বেশি বাউন্ডারি, লম্বা বাউন্ডারি শেয়ার করে। পৃথিবীর ক্ষুদ্রতম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ইটালি এবং ভ্যাটিকান সিটি। কারণ ইটালি, তোমার ভ্যাটিকান সিটির যে আয়তন খুব ছোট্ট, খুব সম্ভবত এটা দশমিক কত বর্গ কিলোমিটার, খুব সিম্পল। এরপরে তোমার হচ্ছে ভ্যাটিকান সিটির কথা আমরা পড়েছি, আয়তন এবং জনসংখ্যা দুই দিক থেকে সব থেকে ছোট। এখানে ভ্যাটিকান সিটির সাইজ এবং এখানের মেট্রোপলিটন যে এরিয়া, ওটা দেখানো হয়েছে বিল্ডিং, ভ্যাটিকান মিউজিয়াম, সেন্ট পিটারের গির্জা, ভ্যাটিকান স্টেট টেরিটরি কতটুকু, সব দেখাই দিছি। ওকে, তো নিজের মতো করে জায়গাগুলো দেখলে বুঝতে পারবা। এ হলো সেন্ট পিটারের ব্যাসিলিকা। তো এই চিত্রগুলো থেকে আমরা ইটালি, তারপরে তোমার ভ্যাটিকান সিটি, এগুলোর অনেকগুলো মৌলিক ইনফরমেশনই আমরা পাইলাম এখান থেকে। ওকে, ওকে। তো আমরা পোপ ফ্রান্সিসকে দেখতেছিলাম, উনি খ্রিস্টানদের ধর্মীয় ঐতিহ্যের এবং একাত্মতার প্রতীক। তা আমি লিখে দিলাম, পোপ খ্রিস্টানদের, বিশেষত মনে রাখবা ক্যাথলিকদের, খ্রিস্টানদের ধর্মীয় একাত্মতার প্রতীক। এরপরে আসো, পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি? ইন্দোনেশিয়া। আমরা জানি দ্বীপপুঞ্জের দেশ। অনেকে প্রশ্ন করবা যে ভাই, ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি দ্বীপের দেশ, তাহলে কানাডা কি সব থেকে বেশি দ্বীপের দেশ না? আমরা উত্তর হিসেবে কানাডাকে কেন নিব না, ইন্দোনেশিয়াকে কেন নিব? ভালো প্রশ্ন। তার উত্তর বিভিন্নভাবে দেয়া যায়, তবে সব থেকে ভ্যালিড যে অ্যান্সারটা, কানাডা না হয়ে কেন ইন্দোনেশিয়া হবে, দেখো কানাডার যতগুলো দ্বীপ আছে, সবগুলো দ্বীপে তাদের মানুষের বসতি এবং সরকার ব্যবস্থা বিদ্যমান নাই। কারণ কানাডা পৃথিবীতে সাইজের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম, আর ওখানে শহর আর কয়টা? কুইবেক, টরন্টো, তারপরে তোমার হচ্ছে অটোয়া, হ্যাঁ ওই আর কি কি যেন আছে এখন, যে বাংলাদেশিরা যেখানে গিয়ে খুব সহজে বসতি করতে পারে, একটা শহর আমি নামটা বলি, সাসকাচুয়ান, রাইট, সাসকাচুয়ান। তো অল্প কিছু জায়গায় তাদের মানুষ থাকে। আর উত্তর দিকে যে দ্বীপগুলো দেখতেছো না, ওদের মালিকানায়, এগুলো কেউ ওখানে দখল করতে যায় না, ওদের মালিকানায় আছে, দ্যাটস ইট, আর কিছু না। অর্থাৎ তাদের রাজনৈতিক কর্তৃত্ব সেগুলোর মধ্যে পুরোপুরি প্রতিষ্ঠিত না, জাস্ট ভৌগোলিক অংশ হিসেবে কানাডাগুলো নিজেদের মনে করে। কিন্তু ইন্দোনেশিয়া, এই যে এখানে এই হলুদ, না এটা কি কালার, পিত কালার, যে অনেকগুলো ছোট ছোট দ্বীপ দেখতেছো, যতগুলো দ্বীপ আছে ইন্দোনেশিয়ার মালিকানায়, প্রত্যেকটা দ্বীপে তাদের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত। প্রত্যেকটা দ্বীপই তাদের ভৌগোলিক এবং রাজনৈতিক ভূখণ্ডের অংশ। কিন্তু কানাডার প্রত্যেকটা দ্বীপ তার ভৌগোলিক এবং রাজনৈতিক ভূখণ্ডের অংশ না। এই জন্য কানাডার দ্বীপ সংখ্যা বেশি গুনলে, আর ইন্দোনেশিয়ার দ্বীপের সংখ্যা গুনলে কম। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে পৃথিবীতে দ্বীপরাষ্ট্র, খণ্ডিত দ্বীপের রাষ্ট্র হিসেবে সব থেকে বড় কোনটা বা কার বেশি, সেক্ষেত্রে উত্তরটা ইন্দোনেশিয়া নিতে হয়, কানাডা আমরা নিতে পারি না। আশা করি ধরাই দিতে পারছি বিষয়টা, এটা নিয়ে সমস্যা হবে না। এরপরে হচ্ছে তোমার, আমরা বলছিলাম হচ্ছে এখানে ভ্যাটিকান সিটি, সেন্ট পিটারের ব্যাসিলিকা এবং ধর্মীয় একাত্মতার প্রতীক। ইন্দোনেশিয়ার প্রলম্বিত সৌর দেশের নাম হচ্ছে চিলি। ছিদ্রিত দেশ দুইটা, ইটালি এবং দক্ষিণ আফ্রিকা। সবচেয়ে উত্তর নগরের নাম হ্যামারফাস্ট, সর্ব দক্ষিণ নগরের নাম পোর্টো উইলিয়াম, চিলি। আমরা এই তথ্যগুলো তোমাকে ভাই আবার ম্যাপ থেকে একটু দেখাবো, জাস্ট 1 মিনিট সময় দাও আমাকে। এই যে দেখো, এখানে এই যে একটা রাষ্ট্র এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে, লম্বা, এই যে চিকন,
এটাকে পৃথিবীর সব থেকে সরু রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। রাষ্ট্রের নাম হচ্ছে চিলি। ওকে, রাষ্ট্রের নাম হচ্ছে চিলি, রাজধানীর নাম সান্টিয়াগো। এবং পৃথিবীর সর্বদক্ষিণের যে শহর, ওই যে পোর্টো উইলিয়াম, এটা ঠিক এই জায়গায় লেখা আছে, এই জায়গায়। আর পৃথিবীর সর্ব উত্তরের যে শহর, সেটার নাম হচ্ছে হ্যামারফাস্ট, এটা নরওয়েতে। তো এখন বুঝে থাকলে বলো, হ্যামারফাস্ট হলো এইখানে, ওই জায়গায় না কিন্তু, এই জায়গায়, এই যে এখানে হ্যামারফাস্ট। তাহলে তুমি যদি এটাকে লম্বা আকারে টান দিয়ে আনো, তাহলে হ্যামারফাস্টের যে এই যে টানটা, এটা যাবে হচ্ছে এদিক দিয়ে যাবে। এর মানে বোঝা যাচ্ছে, এখানে যদি হ্যামারফাস্ট সর্ব উত্তরে হয়ে থাকে, এর উত্তরে কানাডার কোনো শহর নাই, এর উত্তরে এখানে রাশিয়ার ভূখণ্ড আছে, কিন্তু রাশিয়ার কোনো শহর নাই। বুঝছো কিনা ব্যাপারটা? ক্লিয়ার? এখান থেকেও আবার প্রমাণ হয়ে গেল যে কানাডার উত্তরের দিকে যে অনেকগুলো দ্বীপ আছে, এগুলো তাদের কেবল রাজনৈতিক, সরি কেবল ভৌগোলিক, পুরোপুরি রাজনৈতিক কর্তৃত্বের অংশ নয়। এ হচ্ছে বিষয়। ওকে, আচ্ছা, তারপরে আসো, পৃথিবীর ছিদ্র দেশ দুইটি, ইতালি এবং দক্ষিণ আফ্রিকা। এই যে দেখো, দক্ষিণ আফ্রিকা দেখাই দিচ্ছি আমরা এখানে, আফ্রিকা মহাদেশের দক্ষিণে, সর্বদক্ষিণে যে একটা দেশ আছে, ছোট্ট দেশ, মানে আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় এটার সাইজ অত বড় না। এই যে এখানে ছোট, মানে বাংলাদেশের 3-4টা সমান, কিন্তু অনেক বড়, ওই হচ্ছে ছোট না। এই যে এটা দক্ষিণ আফ্রিকা, এখানে আলজেরিয়া অনেক বড় দেশ, লিবিয়া অনেক বড়, চাঁদ অনেক বড়, সুদান অনেক বড়, সেই অর্থে বলেছে এটা সাইজে একটু ছোট কম্পারেটিভলি। বাট এটা কিন্তু ছিদ্রায়িত, তার ভিতরে দুইটা দেশ আছে, একটা নাম হচ্ছে সোয়াজিল্যান্ড, একটা নাম লেসোথো। যেটা সোয়াজিল্যান্ড, এটার নাম এখন চেঞ্জ হয়ে গেছে, এটার নাম হয়ে গেছে কিংডম অফ এসওয়াতিনি। পৃথিবীতে শতকরা হিসাবে সব থেকে বেশি এইচআইভি পজিটিভ মানুষ বসবাস করে ওই জায়গায়। চিন্তা করো, আল্লাহর গজবের জায়গা ওইটা। এবং এদের গড় আয়ু মনে হয় 44 কি 45 বছর, খুবই ভয়ঙ্কর। গড় আয়ু 44 কি 45 বছর গড় আয়ু এখানে, খুব কম। কারণ এত বেশি যদি এইচআইভি আক্রান্ত মানুষ থাকে, এরা বাঁচবে কেমনে? মইরা ভূত হয়ে যায় কদিন পর পর। এই হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এবং এটার ভিতরে যে লেসোথো, যেটা রাজধানী মাসেরো, আর এখানে ইসওয়াতিনি দেখো বলা আছে, এটার নাম মূলত ছিল সোয়াজিল্যান্ড। এটা কিন্তু এক পাশে ইসওয়াতিনি আর এক পাশে এই যে মোজাম্বিক মনে হচ্ছে না, মোজাম্বিক নেই, পাশে তোমার কি আছে, সাউথ আফ্রিকার বর্ডার আছে, বা দক্ষিণ আফ্রিকার বর্ডার আছে। এই জন্য দক্ষিণ আফ্রিকার ভিতরে দুটো দেশ থাকার কারণে ছিদ্রায়িত, ইটালির ভিতরে স্যান মেরিনো এবং ভ্যাটিকান সিটি থাকার কারণে এটাও ছিদ্রায়িত। পৃথিবীতে ছিদ্রিত দেশের সংখ্যা কয়টা পাইলাম? দুইটা পাইলাম। কি পাইলাম? একটা দক্ষিণ আফ্রিকা, একটা ইটালি। ওকে, এবং দুইটার ভিতরে দুইটা করে দেশ। তুমি প্রশ্ন করো, ভাই একটা রাষ্ট্রের ভিতরে দুইটা রাষ্ট্র থাকলে ছিদ্রায়িত হয়? না না, একটা থাকলে ছিদ্রায়িত হবে। এরা কাটতে হলে এভাবে দুইটা রাষ্ট্র ছিদ্রায়িত, এবং প্রত্যেকটার ভিতরে দুটো করে। এই ছিল কথা। তাহলে আমরা ছিদ্রায়িত কান্ট্রি শিখে ফেললাম। তারপর পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরীর নাম হ্যামারফাস্ট, হ্যামারফাস্ট নরওয়ে, দ্য নর্দার্ন মোস্ট টাউন অফ দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে উত্তরের অংশে এটার অবস্থান আছে। তোমরা এখানে নরওয়ের ম্যাপ দেখতে পাচ্ছ, এবং নরওয়ের ম্যাপের সর্বোত্তরে একদম এই জায়গা হচ্ছে হ্যামারফাস্টের অবস্থান। ওকে, এবং এটা খুব সুন্দর। আমি কয়দিন আগে মনে হয় ইউটিউবে একটা ব্লগে দেখলাম হ্যামারফাস্ট, অন্যরকম, চোখ ফেরানো যায় না। যদি তুমি হ্যামারফাস্ট দেখো, চোখ ফিরাতে পারবে না, এত দারুণ। তারপরে আসো পৃথিবীর মৌলিক তথ্যাবলী। পৃথিবীর কোন শহরটি দুটি মহাদেশে পড়েছে? ইস্তানবুল এশিয়া ইউরোপ মহাদেশ, তোমাদের বুঝিয়ে দিয়ে আছে। এবং ইস্তানবুল রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। তাহলে পৃথিবীতে একটা শহর যেটা 3টা বড় বড় সাম্রাজ্যের রাজধানী ছিল, ইস্তানবুল রোমান, বাইজেন্টাইন এবং অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল, এট এ টাইমে না, ভিন্ন ভিন্ন সময়। অটোমান সাম্রাজ্য মানে হচ্ছে ওসমানীয় খেলাফত। পৃথিবীর খণ্ডিত রাষ্ট্রগুলোর নাম কি? ইন্দোনেশিয়া ও জাপান। খণ্ডিত এই কারণে, কারণ ভিন্ন ভিন্ন জায়গায় তাদের প্রশাসন আছে। জাপানও এরকম। পৃথিবীর কোন গ্রামটি দুটি দেশের মধ্যে অবস্থিত? পানমুনজাম। পানমুনজাম হচ্ছে এরকম, এটা হচ্ছে কোরীয় উপদ্বীপ, এরকম। এটা হচ্ছে তোমার নর্থ কোরিয়া, এটা সাউথ কোরিয়া। তো এটা পুরো কোরীয় উপদ্বীপ, কারণ একদিকে স্থল, 3 দিকে জল, জাপান সাগরের মধ্যে এই দ্বীপটা। তো নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার মাঝখানে এখানে একটা গ্রাম আছে, নাম হচ্ছে পানমুনজাম। পানমুনজাম, ওকে। এই পানমুনজাম, এটার নাম শান্তিপল্লী কেন? এটা যেদিন ভাইয়া হিস্ট্রিতে যাব সেদিন ভালো মতো বুঝবা। 1950 সাল থেকে 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে।
তো যুদ্ধের সময় এই শহরটা ছিল বা এই গ্রামটা ছিল মাঝখানে, পরবর্তীতে এখানে বসে শান্তি আলোচনা হয় এবং এটাকে মিডল জায়গা হিসেবে, নিরপেক্ষ হিসাবে, শান্তিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। এই শহরটা বা গ্রামটা বা জায়গাটার পানমুনজাম। মূলত এটা একটা গ্রাম। পৃথিবীর সর্বাধিক সীমান্তবর্তী দেশের নাম হচ্ছে চীন ও রাশিয়া, উভয় 14টা দেশের সাথে সীমান্ত আছে। এখন যদি প্রশ্ন আসে, যদি দুইটা একসাথে থাকে কি নিবা? চীনের সাথেও 14টা দেশের বর্ডার, রাশিয়ার সাথেও 14টা দেশের বর্ডার। এখন যদি অপশনে দুটোই থাকে তখন কি করবা, কোনটা নিবা? তখন চীন নিতে হবে, রাশিয়া নেওয়া যাবে না। এই কারণে, কারণ চীনের সাথে 14টা দেশের স্বাধীন এবং সার্বভৌম, বিতর্ক বাদ দিয়েই, এগুলো নিয়ে কোনো বিতর্ক নাই, 14টা দেশই পুরোপুরি স্বাধীন, পুরোপুরি সার্বভৌম। কিন্তু রাশিয়ার সাথে যাদের বর্ডার, তাদের দু একটা দেশের পুরোপুরি স্বাধীনতা বা সার্বভৌমত্ব নিয়ে কিছু প্রশ্ন থেকে যায়। এই জন্য 14 হওয়ার পরেও যদি পাশাপাশি দুটো কান্ট্রি থাকে, তুমি অ্যান্সার চীন নিবা, রাশিয়া না। কোন দুটি দেশ এশিয়া কেবল দুই মহাদেশে অবস্থান করে? একটা রাশিয়া, একটা তুরস্ক। তোমাদেরকে এটা শুরুতে দেখাই দিছি দাগায়া। এরপরে পৃথিবীর তোমার এশিয়া এবং ইউরোপের দুই জায়গায় পড়ছে, ইস্তানবুল। রোমান, বাইজেন্টাইন এবং অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। একটু চোখ বড় বড় করে দেখো, ভাই তোমাদের দেখাই দেই কেন আমরা এটাকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করি। তুরস্ককে এখন তুর্কি বলা হয়। এই হচ্ছে তুরস্ক, তুরস্কের মূল ভূখণ্ড। এই হচ্ছে তোমার বসফোরাস প্রণালী, আর এই হচ্ছে ইস্তানবুল জায়গাটা। আমি রেড মার্ক করি, এখানে রেড মার্ক বেশি খাটবে, বেশি বুঝতে পারবা রেড মার্কটা, তাই না? এই হচ্ছে এটা, হ্যাঁ, এই জায়গাটা ইস্তানবুল। ভৌগোলিকভাবে এবং রাজনৈতিকভাবে দুই দিক থেকে এটা ইউরোপের অংশ। আর তুরস্কের যে মূল ভূখণ্ড নিচে যেটা দেখতেছো, যেটার নাম এখন তুর্কি হয়ে গেছে নতুন, এটা রাজধানী আঙ্কারা, প্রশাসনিক রাজধানী, বিচার বিভাগীয় রাজধানী। এটা এশিয়ার অংশ। এটা তিন সাম্রাজ্যের সময় রাজধানী ছিল। এবং তুরস্ককে ইউরেশিয়ান কান্ট্রি বলা হয়। তুরস্ক, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি। কেন? কারণ ইউরোপ প্লাস এশিয়া দুই জায়গায় একই কান্ট্রি বিস্তৃত অবস্থায়, এই জন্য তার নাম হচ্ছে ইউরেশিয়ান কান্ট্রি। আশা করি ধরাই দিতে পারছি কেন এটাকে ইউরেশিয়ান কান্ট্রি বলা হয়। এরপর আসে পৃথিবীর খণ্ডিত খণ্ডিত রাষ্ট্রগুলোর নাম, ইন্দোনেশিয়া ও জাপান। কেন এগুলো পৃথিবীর খণ্ডিত রাষ্ট্র? কোন সেন্সে, কোন অর্থে আমরা এদেরকে খণ্ডিত বলি? ওকে, এরপরে দেখো কেন বলছিলাম যে দ্বীপরাষ্ট্র বা কেন খণ্ডিত রাষ্ট্র, সেটা নিয়ে একটু কথা বলবো এবং এটার লজিকটা তোমাদের একটু বুঝাই দিই। দেখো এখানে এই যে আচেহ থেকে শুরু করে এই যে এই জায়গায় পাপুয়া পর্যন্ত যা দেখতেছো, এগুলো সবগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার দ্বীপ, বিভিন্ন দ্বীপ। হ্যাঁ, এবং এখানে আলাদা আলাদা কালার আছে, বাট সবই ইন্দোনেশিয়ার। অর্থাৎ এখানে এই কালারটা, এই কালারটা, হলুদটা, এখানে নীলটা, সবই ইন্দোনেশিয়ার। প্রদেশ ভিত্তিক বা এলাকা ভিত্তিক আলাদা কালার আছে। তাহলে খেয়াল করে দেখো, ইন্দোনেশিয়া কান্ট্রিটা খন্ড খন্ড, দ্বীপে দ্বীপে, দ্বীপে দ্বীপে এটার অবস্থান, সোজা কথা। ঠিক জাপানের দিকে যদি তাকাও, তাহলে দেখো জাপান, এখানে আমরা দেখলাম নাগাসাকি, কিউশু, এখানে হিরোশিমা, শিকোকো, কানসাই, চুবু, কাস্তু, তারপরে তৌহোকো, তারপরে হোক্কাইডো। তাহলে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত জাপানটাও তো বিভিন্নভাবে খণ্ডিত। ইনফ্যাক্ট এখানে তো জাস্ট মাঝখান দিয়ে সমুদ্র, দেখো জাপান সাগর, হোক্কাইডো, মাঝখানে সমুদ্র, খেয়াল করছো? তো সোজা কথা যদি বলি, জাপানের যে বৈশিষ্ট্য খণ্ড হয়ে গেছে, ইন্দোনেশিয়ারও একই বৈশিষ্ট্য, সেও খণ্ড হয়ে গেছে। খণ্ড খণ্ড অবস্থায় আছে এবং তাদের প্রশাসনিক অঞ্চলগুলো আলাদা আলাদা দ্বীপ মিলে অবস্থিত, যার জন্য দুটা দেশকেই খণ্ডিত রাষ্ট্র বলা হয়। এবং ইন্দোনেশিয়ার সাংবিধানিক নাম ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র, রাজধানী জাকার্তা। আর একে নুসান্তারা নামে নতুন রাজধানী তারা করবে, অলরেডি বলে রাখছে, এখনো করে নাই। আর সাংবিধানিক নাম জাপানের জাপান, এবং রাজধানী হচ্ছে টোকিও। তোমরা দেখতে পাচ্ছ জাপান এবং টোকিও। ওকে, তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। জাপানের যে ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বোমটা মারছিল, বিশাল বোমা, কোথায় মারছিল? এই যে নাগাসাকি এবং হিরোশিমা। এই যেখানে হিরোশিমা, এখানে নাগাসাকি। আর এই যে টোকিও, এই হলো টোকিও সিটিটা, এই জায়গায়। পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন হয় যে জাপানের রাজধানী কোথায়, হনশু দ্বীপে নাকি হোক্কাইডো দ্বীপে? তো ওইটা হোক্কাইডো, এটা হনশু, এটা টোটাল হনশু দ্বীপ। হনশু দ্বীপের এই জায়গায় যেখানে আমি ধরে রাখছি, এটা হচ্ছে তোমার জাপানের যে রাজধানী টোকিও, ওইটার অবস্থান। ওকে,
মাথায় রাখবা। তারপরে আসো সামনের দিকে যদি যাই, আমরা আমরা একটু চিনলাম এই জায়গাগুলোকে। এখন সামনের দিকে চলে যাব। সামনের দিকে গেলে বাদ বাকি জায়গাগুলো তোমাদেরকে ভাই একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পানমুনজাম উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে, আমরা দুই দেশের মধ্যে বলছিলাম যে কোরীয় উপদ্বীপ, মাঝখান দিয়ে টান দিয়ে এটাকে ভাগ করা হয়েছে কোরীয় উপদ্বীপকে, অর্থাৎ এটাও কোরিয়া, এই যে সাউথ কোরিয়া, এটাও হচ্ছে তোমার নর্থ কোরিয়া। মাঝখান দিয়ে ভাগ করে দিলাম, এটা 38 ডিগ্রি অক্ষরেখা, এই যে 38 প্যারালাল, এই 38 ডিগ্রি অক্ষরেখায় কোরীয় উপদ্বীপকে ভাগ করা হয়েছে। মানে এইটা হলো কোরীয় উপদ্বীপ, আর এই হলো 38 ডিগ্রি অক্ষরেখা। এই অক্ষরেখার উত্তরে হচ্ছে তোমার নর্থ কোরিয়া, আর উফ নর্থ কোরিয়া, আর এই পাশে হচ্ছে তোমার সাউথ কোরিয়া। তো এই যে 38 ডিগ্রি অক্ষরেখা যে লাইনটা আছে, এটাকে তাদের সীমারেখা হিসাবে মেনে নিছে দুই দেশ কোরীয় যুদ্ধের পর। 1950 থেকে 1953 সাল পর্যন্ত তারা যুদ্ধ করে, এবং যুদ্ধের পরে তারা এটাকে তাদের সীমারেখা হিসেবে দুই দল মেনে নিছে। তো তাদের যে সীমারেখা 38 ডিগ্রি, এটার মাঝখানে হচ্ছে তোমার পানমুনজাম বা পৃথিবীর শান্তিপল্লী নামে যে গ্রামটা, এটাই আমরা এখানে দেখাইছি আর কি। বুঝতে পারছি এবার? এরপরে পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টি হয় যে এলাকায়, মৌসিনরাম ভারতের মেঘালয়ে অবস্থিত। তোমরা এক কাজ করতে পারো, আমি এটার উপরে তোমাদেরকে একটা ছোট্ট ব্লগ, ইউটিউব ব্লগ সাজেস্ট করব, একটু গাইটা দেখে ফেলায়। প্রচুর মানুষের ব্লগ আছে এটার উপরে, এই জন্য দেখতে বলছি, তোমার একটা সুন্দর জিনিসও দেখা হবে, মৌসিনরাম সম্পর্কে আইডিয়াও তুমি পাবা। আমরা তো প্রত্যেকে পড়ি যে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি, চেরাপুঞ্জির মধ্যে যেটা একদম সেন্টার সেটা মৌসিনরাম। আরো সহজ করে বলি, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার কোথায়? তেজগাঁও, তেজগাঁওয়ের কোথায়? ফার্ম গেট। তাহলে আমি এখন প্রথমত বাংলাদেশে আছি, দ্বিতীয়ত বাংলাদেশের রাজধানী ঢাকায় আছি, তৃতীয়ত ঢাকার তেজগাঁয়ে আছি, তেজগাঁয়ের কোথায় আছি? ফার্ম গেটে আছি। তাহলে দেখো আরো স্পেসিফিকেশন দেওয়া সম্ভব হচ্ছে। এটা অনেকটা এরকমই, পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টি কোথায় হয়? ভারতের একটা জায়গা হয়, সেটা কোথায়? ভারতের মেঘালয়ে। মেঘালয়ের কই? চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জির কই? মৌসিনরাম গ্রামে। এই হচ্ছে কথা। ক্লিয়ার এবার? তো দেখলে চোখ জুড়ে যাবে, ওই গ্রামটা এত সুন্দর। এবং পৃথিবীর দীর্ঘতম নদী এককভাবে নীল নদ, যৌথভাবে মিসিসিপি, মিসৌরি। এককভাবে নীল নদ মানে হচ্ছে পৃথিবীর প্রায় 11টা দেশের উপর দিয়ে জায়ান্ট এই নদীটা বইছে, বুঝছো? এবং এটা ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়েছে। এটা একটা নদী হিসেবে, নাইল, NIL, নাইল ওটার নাম। তো আমরা নাইল না বলে আমরা নীলনদ বলি। নীলনদ মানে এই না যেটা পুরোটা পানি হচ্ছে নীল, ব্যাপারটা এমন না। আর যৌথভাবে বললে মিসিসিপি, মিসৌরি নামে যুক্তরাষ্ট্রে, কানাডায়, উত্তর আমেরিকার নদী আছে, ওটাকে যৌথভাবে বললে সবচেয়ে বড় নদী বলা যায়। এখন যৌথভাবে মানে কি? দেখো, আমাদের যে নদীটা বাংলাদেশের মেঘনা, আমরা এটাকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করি। আমরা বলি সবচেয়ে দীর্ঘ, সব থেকে প্রশস্ত, সব থেকে গভীর, সব থেকে নাব্য, বিভিন্ন ভাবে আমরা এটাকে ডিফাইন করি। তো মেঘনা কিন্তু ভারতের বরাক নদী, যেটা বাংলাদেশে ঢুকে সুরমা কুশিয়ারায় বিভক্ত হয়েছে। তারপরে তারা আবার এক জায়গায় গিয়ে মিলে গেছে, মিলে নাম হয়েছে কালনী। সেই কালনী আবার পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলে ভৈরব বাজারে এসে নাম হয়ে গেছে মেঘনা। সেই মেঘনা একসময় বইতে বইতে বঙ্গোপসাগরে গেছে। তো মূলত বরাক, সেটা সুরমা কুশিয়ারা, সেটা আবার কালনী, সেটা আবার মেঘনা। অনেক ধরনের চেঞ্জ আছে। তুমি আলাদা আলাদা নাম যদি ধরো এক হিসাব, যদি না ধরো আরেক হিসাব। তো ওইরকম মিসিসিপি এবং মিসৌরির যৌথ প্রবাহ আছে। যদি তুমি এটার যৌথ প্রবাহকে কাউন্ট করো, তাহলে এটাই সব থেকে দীর্ঘ। আর যদি কাউন্ট না করো, মিসিসিপিকে একটা ধরো, মিসৌরিকে একটা ধরো, যেমন আমরা সুরমাকে একটা ধরলাম, কুশিয়ারাকে একটা ধরলাম, ওইভাবে যদি ধরো, তাহলে এটা আর সব থেকে দীর্ঘ থাকে না। সব থেকে দীর্ঘ হয়ে যাবে নীল বা নাইল। এটার ইংরেজি বানান হচ্ছে এরকম, NILE, নাইল। ওকে। ক্ষুদ্রতম নদী রো নদী, এটা যুক্তরাষ্ট্রে, উত্তর আমেরিকায়। প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়ার সভ্যতা, এটা হচ্ছে ইরাকে। এখন প্রশ্ন করবা, এটা সভ্যতা কি? এটাকে কেন সভ্যতা বলে? সভ্যতা মানে হচ্ছে সোজা কথা, সভ্য মানুষের নিদর্শনকে সভ্যতা বলে। তাহলে আমার এই পেনটা সভ্য মানুষের নিদর্শন, এই বোর্ডটা সভ্য মানুষের নিদর্শন, এখানে এসি চলতেছে সভ্য মানুষের নিদর্শন, মাথার উপর লাইট জ্বলতেছে সভ্য মানুষের নিদর্শন, এটা বিল্ডিং, রাস্তাঘাট, বিমান, গাড়ি, মেট্রো রেল, সব কি সভ্য মানুষের নিদর্শন। তো সভ্য মানুষের নিদর্শনকে সভ্যতা বলে, এক কথায় শেষ। পৃথিবীতে এরকম প্রাচীনতম সভ্যতার ইতিহাস তুমি যদি ঘাঁটো, তুমি এটা পাবা হচ্ছে ইরাকে, মেসোপটেমিয়া অঞ্চলে। মেসোপটেমিয়া হচ্ছে ইরাকের
সব থেকে প্রাচীন এরিয়া যেখানে আমরা এখন পর্যন্ত ইতিহাস বলছে যে সবার আগে সভ্য মানুষের বসবাস করবার নিদর্শন খুঁজে পাওয়া গেছে। ওখানে ব্যাবিলনীয় সভ্যতা, ওখানে সুমেরীয় সভ্যতা এবং অ্যাসিরীয় সভ্যতার শুরু হয়েছিল। এরপরে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম নালন্দা, এটা হচ্ছে তোমার ভারতে। এটা নিয়ে অনেক ঝামেলা আছে। কেউ বলছে কারওয়িন ইউনিভার্সিটি মরক্কো, কেউ বলতেছে তক্ষশিলা ইউনিভার্সিটি এটা পাকিস্তানে, কেউ বলছে নালন্দা বিশ্ববিদ্যালয় এটা ভারতের বিহারে। নানান রকমের তথ্য আছে, নালন্দা বেশি চলে তাই আমরা নালন্দা লিখে দিছি। পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নাম মেসোপটেমিয়া, এই যে ইরাক অঞ্চল যেটা দেখতেছো, ইরাকের একটা ম্যাপ আছে এখানে। আনবার, নাজাফ, মুতান্না, বসরা, দিয়ালা, সুলাইমানিয়া, আরবিল বা ইরবিল, নেওয়া, কিরকুক, এই যে পুরা দেশটা এটা ইরাক। এর ভিতরে আমরা পৃথিবীর প্রাচীনতম সভ্য মানুষের নিদর্শন খুঁজে পাইছিলাম। যদিও আজকের সেই ইরাক প্রায় ধ্বংসপ্রাপ্ত এক দেশ, তাই না? এবং ইরাকের বাগদাদ পৃথিবীর প্রাচীনতম সমৃদ্ধতম শহর এবং জ্ঞান বিজ্ঞানের সবার উপরে ছিল বাগদাদ। এই যে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন ইজ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে পৃথিবীর মৌলিক তথ্যের আরো কিছু জায়গায় দেওয়া সবচেয়ে প্রাচীনতম ভাষার নাম হিব্রু, যেটা ইহুদিদের ধর্মগ্রন্থ যে ভাষায় লেখা। পৃথিবীর শীতলতম স্থানের নাম ভারখানস্ক, রাশিয়া। এটা নিয়ে অনেক ঝামেলা আছে। এক এক জায়গায় এক এক রকমের নাম আছে। যেমন আমি তোমার বলি, এটা এবং এটা, এখানে সব থেকে গরম জায়গা, উষ্ণ জায়গা ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া। কিন্তু ডেথ ভ্যালির তাপমাত্রা 58 বা 59 এরকম। আর 70 ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ইরানের একটা ইয়েতে, তোমার মরুভূমিতে, দাস্তইলু ওটার নাম। এবং আরো কি একটা নাম আছে এটার, দেখবা রুহি জেনেট নামে একটা টার্কিশ ব্লগার আছে, দেখো ইউটিউবে পাবা। ও দেখাইছে একদম মাইপা। কিন্তু জাতিসংঘ বা বিভিন্ন জায়গা থেকে অনেক আগে ক্যালিফোর্নিয়া ডেথ ভ্যালিকে স্বীকৃতি দেওয়া আছে, যেটা আর এখন পর্যন্ত আপডেট করা নাই। আপডেট করলে পৃথিবীর সব থেকে উষ্ণ জায়গা হবে ইরানের ওই মরুভূমি অঞ্চলটা, ঠিক আছে? আর শীতলতম জায়গা ভারখানস্ক, রাশিয়া, এটা নিব নাকি রাশিয়ার সাইবেরিয়ার আরো কিছু অঞ্চল আছে যেগুলোর তাপমাত্রা আরো কম রেকর্ড হয়েছে? যেমন ধরো, তোমার সোজা করে বলি, আমাদের সব থেকে উঁচু জায়গা যেটা সেটা হচ্ছে বিজয় বা তাজিংডং। আমাদের যে পিক গুলো আছে এটা আমরা মোটামুটি সবাই জানি। এটা তো সরকারি তথ্য। বেসরকারি গবেষণা বলছে না, এটা না, আরেকটা জায়গা আছে, সেটা নাম হচ্ছে সাকা হাফং, ওইটা। এটা তাজিংডং থেকে সেটা উঁচু, বেসরকারি গবেষণা এটা বলছে, বাট সরকার এখন পর্যন্ত এটাকে নেয় নাই কোনো পাঠ্য বইয়ে, তাই আমরা অ্যান্সার নিই না। ব্যাপারটা অনেকটা এরকম। তো এখন পর্যন্ত এটাই আছে, এটা নিব আমরা। দীর্ঘতম রেলপথের নাম ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এটা মস্কো থেকে শুরু করে একেবারে ভ্লাদিভস্টক পর্যন্ত, মানে রাশিয়া এত বিশাল, এটার এক মাথা থেকে আরেক মাথা তুমি তাজ্জব হয়ে যাবা যে এই কর্মযোগ্য রাশিয়া কেমন ভাবে করছে। অনেক সাহসের পরিচয় দিছে তারা, তাই না? এই যে দেখো রাশিয়া, এখানে হচ্ছে তোমার মস্কো, আর ওই মাথায় হচ্ছে ভ্লাদিভস্টক। অর্থাৎ পুরা দেশ এই মাথা ওই মাথা তাদের রেল লাইন। এই জন্য এটাকে পৃথিবীর সব থেকে দীর্ঘতম রেল লাইন বলা হয়, নাম ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। ওকে। এবং এখানে তোমার রেল লাইন বরফের নিচে চাপা পড়ে যায়, সেই বরফ সরাই দিয়ে রেল চলে। অনেক অ্যাডভেঞ্চারের ব্যাপার এটা। ওকে। তারপরে হচ্ছে তোমার আমরা ট্রান্স সাইবেরিয়ান পলায়ন এবং মহাদেশ ভিত্তিক বৃহত্তম কিছু পর্বত শৃঙ্গ আছে, কোন মহাদেশে কোনটা উঁচু, এটা আমার পড়তে খুব ভালো লাগে। কারণ এটার কিছু বিশেষত্ব আছে, আমি তোমার দেখাই। দেখো, এশিয়ায় মাউন্ট এভারেস্ট, আফ্রিকায় কিলিমাঞ্জারো, উত্তর আমেরিকা ম্যাককিনলি বা ডেনালি, একই জায়গা দুটো নাম। দক্ষিণ আমেরিকায় মাউন্ট অ্যাকনকাগুয়া, ইউরোপ মহাদেশের মাউন্ট এলব্রুস, ওশেনিয়া মহাদেশের মাউন্ট উইলহেম। আরেকটা নাম আছে অ্যান্টার্কটিকা মহাদেশের ভিনসেন্ট ম্যাসিফ। এটার থেকেও বেশি উঁচু হচ্ছে এটা, পুসাক জায়া। পোশাক জায়া হচ্ছে পাপুয়া নিউগিনিতে। বিশেষত্বের কথা বলছিলাম এই, দেখো পৃথিবীর সব থেকে উঁচু জায়গা যেটা, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের মাউন্ট এভারেস্ট। এটা এটা হচ্ছে ফার্স্ট। এখন প্রশ্ন করতে পারো দ্বিতীয় বৃহত্তম কোনটা, কিলিমাঞ্জারো নাকি মাউন্ট অ্যাকনকাগুয়া? মোটামুটি নিরপেক্ষ হিসাবে এটা মাউন্ট অ্যাকনকাগুয়া, যেটা আন্দিজ পর্বতমালার উপরে। যাই হোক, বাকিগুলোর উচ্চতা নিয়ে কারো মাথায় ওইরকম ভাবে ব্যথা নাই। সব থেকে বড় যে স্বীকৃতি সেটা হচ্ছে এটাই, মাউন্ট এভারেস্ট। এটা হিমালয় পর্বতমালায়। এখন হিমালয় পর্বতমালা আর মাউন্ট এভারেস্টের মধ্যে পার্থক্য কি হচ্ছে কথা। এরকম অনেকগুলো পর্বত আছে একসাথে, এটা নাম হচ্ছে হিমালয় পর্বতমালা। এবার বুঝছো?
আর এই যে এই অংশটা এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, তো ই দিয়ে, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। বুঝতে পারছি? তো পর্বত শব্দের বহুবচন হচ্ছে পর্বতমালা। তো পর্বতমালা মানে অনেকগুলো পর্বত আছে পাশাপাশি, এই জন্য এটার নাম হিমালয় পর্বতমালা। ঠান্ডার দেশ, জন্য হিমালয়। আর হিমালয় পর্বতমালার মধ্যে সব থেকে উঁচু মাউন্ট এভারেস্ট, এটাই আবার পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু। এই হচ্ছে কথা। তো মহাদেশ ভিত্তিক কোনটা কোন মহাদেশে, কন্টিনেন্ট ওয়াইজ হাইয়েস্ট পিকস একটু মুখস্থ করে নিবা। দেন আমরা একটু এগুলোকে চিত্রে চিত্রে দেখবো। একটু দেখো, এশিয়ায় যেটা সব থেকে উঁচু আমরা বলছি মাউন্ট এভারেস্ট, এটা 8,850 মিটার। 8,850 মিটার, মানে আমি যদি তোমার এই সহজ হিসাব বোঝাই, তাহলে প্রায় 9 কিলোমিটার উঁচু। সি সারফেস থেকে, সমুদ্র সমতল থেকে তুমি যদি উপরের দিকে হিসাব করো, তাহলে এটা এরকম করে উঠে আসে। এটার উচ্চতার হিসাবটা প্রায় 9 কিলোমিটার, মানে হিউজ এক কথায় বললে, তাই না? খুব হিউজ। এবং এটাকে মানুষ জয় করছে, প্রথম জয় করছে 1953 সালে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে, শেরপা একজন নেপালি মানুষ। আর নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী, তার নাম হচ্ছে এডমন্ড হিলারি। 1953 সালের মে মাসে, খুব সম্ভবত আমার যদি ভুল না 29শে মে, প্রথম এভারেস্ট জয় করে। তারপরে নাকি করছে, বাংলাদেশেরও 5 জন মানুষ আছে এভারেস্ট বিজয়ী: মুসা ইব্রাহিম, সজল খালেদ, এম এ মোহিত, ওয়াসফিয়া নাজরিন, তারপরে হচ্ছে নিশাত মজুমদার। তোমরা বাকিদের সবাইকে চিনো, সজল খালেদকে বাদে আমি জানি। এটার কারণ হচ্ছে সজল খালেদ ওখান থেকে এভারেস্ট উইন করার পরে উনি আর ফিরতে পারেন না, অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। পরে তার বডি বাংলাদেশ সরকার সেখান থেকে উদ্ধার করে আবার দেশে নিয়ে আসছে। তো সজল খালেদ এভারেস্ট উইনার, তিনি সাকসেসফুলি দেশে ফিরেননি। এই ছিল ট্র্যাজেডি। ওকে, তারপরে আসো আমরা মাউন্ট কিলিমাঞ্জারো, এটা দক্ষিণ আফ্রিকা মহাদেশের তানজানিয়াতে। হিউজ, তাই না? আফ্রিকান পর্বত দেখতে পাচ্ছ, দেখলে মনে হয় খুব নিচু, আমরা গেলে উঠে পড়বো, কিন্তু অনেক উঁচু। এরপর উত্তর আমেরিকায় ম্যাককিনলি বা ডেনালি, একই পর্বত, এক এক সময় এটার নাম এক এক রকম ছিল আর কি, ম্যাককিনলি বা মাউন্ট ডেনালি। তো এখন সর্বশেষ এটার নাম ডেনালি পর্বত। মাঝখানে এক প্রেসিডেন্ট এটাকে ম্যাককিনলি বানাই ফেলছিল। এটা হচ্ছে আলাস্কায়, উত্তর আমেরিকার আলাস্কায় এটা। এরপরে হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, মাউন্ট অ্যাকনকাগুয়া, এটা আন্দিজ পর্বতমালার অংশ, পেরুতে। আন্দিজ পর্বতমালার অংশ এটা, হ্যাঁ। আমাদের এটা যেমন হিমালয় পর্বতমালার অংশ। এরপর মাউন্ট এলব্রুজ, এটা ইউরোপে, এটা আল্পস পর্বতমালার অংশ। এই সবুজ অংশটা না, যে ওইটা, এটা আল্পস পর্বতমালার অংশ। তারপরে হচ্ছে ওশেনিয়া মহাদেশ, এটা মাউন্ট উইলহেম বলা আছে, কিন্তু এটার মূল নাম হচ্ছে, মূলত এটা পুসাক জায়া, এটা, হ্যাঁ, এটা হচ্ছে পুসাক জায়া, এটা না, এটা পুসাক জায়া। এদের লাস্ট জরিপের কথা ভাইয়া বলে দিচ্ছি আর কি, কেন পুসাক জায়া বলতেছি বারবার। মাউন্ট উইলহেম তুমি সব বইয়ে পাবা। তুমি বাংলাদেশের 7 সামিট বিজয়ী একজন মানুষ আছে। 7 সামিট মানে হচ্ছে 7টা শৃঙ্গকেই যিনি জয় করেছেন। 7 মহাদেশের 7 শৃঙ্গ বিজয়ী, 7 সামিট বিজয়ী একজন মানুষ আছে, তার নাম ওয়াসফিয়া নাজরিন। এই ওয়াসফিয়া নাজরিনের লেখায় আমি নিজে পড়ছি এই পোশাক জায়গাকে তিনি কিভাবে উইন করেছেন সেই হিস্ট্রি, সেখান থেকে বলছি। এবং ওখানে পাপুয়া নিউগিনির উপজাতিরা তাদেরকে আটকায় রাখছিল, মাইরা ফেলাইতো, মুক্তিপণ মুক্তিপণ দিয়া, টাকা পয়সা দিয়া ডিল করে ওখান থেকে বের হয়ে আসছে। বুঝতে পারছো? এটা ইন্দোনেশিয়া দিয়ে উঠা যায়, পাপুয়া নিউগিনি দিয়ে উঠা যায়। তারপরে হচ্ছে তোমার অ্যান্টার্কটিকা মহাদেশ, ভিনসন ম্যাসিভ, ওখানে যেহেতু দেশ নেই বলতে পারছি না কোন দেশে পড়ছে। এই অ্যান্টার্কটিকা মহাদেশের অংশ, এটা হচ্ছে ফাইনাল কথা। এরপর বৃহত্তম নদী, কন্টিনেন্ট ওয়াইজ লার্জেস্ট অর লংগেস্ট রিভার্স, আমরা বলছি এশিয়া মহাদেশে তুমি যদি ধরো ইয়াংসিকিয়াং, এটা হচ্ছে চীনে। নীলনদ 11টা দেশে, আমরা নীলনদ যখন দেখবো তখন তোমাদের দেখাবো। উত্তর আমেরিকা মিসিসিপি, মিসৌরি, এটা যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে, এটা ইউএসএ প্লাস কানাডা। দক্ষিণ আমেরিকা মহাদেশের আমাজন 10টা দেশের উপর দিয়ে, কয়টা দেখাবো তোমার আমি। ইউরোপের ভলগা, অনেকগুলো দেশ, প্রায় 7-8টা দেশের উপর দিয়ে গেছে। এবং ভলগা, দানিউব, এগুলো হিউজ নদী। দানিউবকে বলা হয় আন্তর্জাতিক নদী।
কেন? কারণ দানিউবের তীরে 6-7টা রাজধানী শহর আছে, একটাই নদী এমন ভাবে গেছে এটা অনেকগুলো দেশের উপর দিয়ে, যে বেশ কিছু ক্যাপিটাল সিটি ওই শহরের তীরে তৈরি হয়েছে, দানিউবের তীরে। এমন এক নদী দানিউব, এই জন্য তাকে আন্তর্জাতিক নদী বলা হয়। আর এমনিতে দানিউব থেকেও লম্বা হচ্ছে ভলগা। আর ওশেনিয়া মহাদেশের সবচেয়ে লম্বা নদী হচ্ছে মারে ডার্লিং, এটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়াতে। ওকে, তো চলো সেগুলোকে আমরা একটু চিত্রে চিত্রে ভিজুয়ালাইজ করি, যাতে করে তোমাদের মনে রাখতে খুব সুবিধা হয়। এশিয়া মহাদেশের সব থেকে লম্বা নদীর কথা বলেছিলাম, ইয়াংসি কিয়াং, চীনে। দেখো পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে ইয়াংসি কিয়াং। এরপর আফ্রিকা মহাদেশ সবচেয়ে লম্বা হচ্ছে তোমার নীল নদ। দেশ সময় ইথিওপিয়া, সুদান, মিশর, উগান্ডা, গণতান্ত্রিক কঙ্গো, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। চিন্তা করতে পারছো? এটার ইংরেজি বানান হচ্ছে নাইল। ওখান থেকে আমরা একে নীল নদ বলে থাকি। নীল নদের সৃষ্টি, এটার উৎপত্তি নিয়ে নানান রকমের কাহিনী আছে, ধর্মীয় মতবাদও আছে। এগুলো নিজের মতো করে একটু দেখবা। ভাই সেদিকে যাচ্ছি না, গেলে লম্বা সময় নষ্ট হবে। এবং মিশরকে নীল নদের ডান বলা হয়, এই কথাটা একটু মাথায় রাখবে, এটা পরীক্ষায় আসে। মিশরকে নীল নদের ডান বলা হয় কারণ মিশরের কৃষি, মিশরের সভ্যতা, মিশরের ব্যবসা বাণিজ্য ইতিহাস কি বলে ঐতিহ্যের একটা বড় অংশই নীল নদ কেন্দ্রিক। এবং নীল নদের তীরে তাদের চাষবাস করেই তাদের মূলত শক্তিমত্তা তারা তৈরি করছিল। এখন পর্যন্ত তাদের যে সমৃদ্ধি বা যত কিছু আমরা বলি না কেন, এর পেছনে নীল নদের বিশাল অবদান আছে। উত্তর আমেরিকার মিসিসিপি, মিসৌরি, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা মিলে বলেছিলাম, এই যে দেখো, তুমি যদি একক ধারা ধরো তাহলে তো এটা কোনো নাই, খাওয়া নাই। আর যদি যৌথ ধারাকে তুমি হিসাব করো, তাহলে এটাকে অবশ্যই তোমার সব থেকে লম্বা নদী বলতে হবে। তো আমরা এটাকে এখন, তুমি এটাকে কেমনে তুমি একক ধারা ধরবা? যৌথ ধারায় তো ধরতে হবে, কারণ আলাদা আলাদা ধারা না। সো একক ধারায় আমরা ধরবো। এবং নীল নদ পৃথিবীতে সব থেকে বড়। দক্ষিণ আমেরিকার আমাজন, আমাজনের বিশেষত্ব আছে। এখানে ব্রাজিল, কলম্বিয়া, পেরুর কথা বলা আছে, আর অনেকগুলো দেশ তোমাদের ভাই বলেছি। আমাজনের বিশেষত্ব হচ্ছে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় এটা দিয়ে। সব থেকে বেশি পানি প্রবাহিত হয় কোথা দিয়ে? আমাজন দিয়ে। এবং আমাজনের অনেক সময় আমাজনের শুটিং তোমরা বিভিন্ন সিনেমার দৃশ্যে আমাজনকে দেখেছো। আমাজন জঙ্গলের ভিতর দিয়ে এই নদীটা, এই জন্য নদীর নাম হয়েছে আমাজন, যে জঙ্গলটাকে পৃথিবীর ফুসফুস বলা হয়। ওকে, মাথায় রেখে দিও। তারপরে আসো আমরা ইউরোপ মহাদেশের ভলগা। এই যে দেখো, ছবি দেখলে যে আমাজনের পানির কালার আর এরিয়ার কালার, ইউরোপের কালার দেখো পার্থক্য আছে। ভলগা সুন্দর। ওকে, এরপরে হচ্ছে ওশেনিয়া মহাদেশের মারা ডার্লিং, শুকায় গেছে, শুকনো সময়ের ছবি নিছি আমরা। আয়তনের দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ দেশ। আয়তনের দিক থেকে পৃথিবীর সব থেকে বড় দেশ যেটা, সেটা হচ্ছে তোমার, এখানে অবশ্যই আমরা রাশিয়া নিব, অন্য কিছু নিতে পারবো না, চান্স নাই। পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র মালদ্বীপ, নাউরু, টোঙ্গা, ভ্যাটিকান সিটি। এখন খেয়াল করো, যেহেতু স্বাধীন রাষ্ট্রের কথা বলছে, তুমি তো আর পরাধীন দেশ নিতে পারবে না, ডেফিনেটলি স্বাধীন রাষ্ট্র তোমাকে নিতে হবে। এগুলোটা খেয়াল করে রাখবা। ওকে, তো এখানে পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম তবে স্বাধীন রাষ্ট্র যেটা, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। এরপর পৃথিবীর কোন নগর দুই মহাদেশে বিস্তৃত হয়ে আছে? এটা হচ্ছে ইস্তানবুল। ইস্তানবুলটা তোমার দুই মহাদেশে, এটা প্রথমত তুরস্কের শহর। আর মহাদেশ যদি বলি, এটা এশিয়াতেও আছে একটু, আর বাকিটা হচ্ছে ইউরোপে। আচ্ছা, তারপরে মূলত বড় অংশটা ইউরোপে পড়ছে। পৃথিবীতে সবচেয়ে বড় মহাদেশ কোনটি? সাইজের দিক থেকে সব থেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। আর সব থেকে ক্ষুদ্র যদি বলো, সব থেকে ছোট, তাহলে হবে ওশেনিয়া। আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ, সবার বড় যেটা, সেটা হচ্ছে রাশিয়া, আমি লিখে দিচ্ছি, এটার সাইজ সব থেকে বড়। তারপরে যদি বলো, তারপরে হচ্ছে কানাডা, দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। তাহলে এখন আমরা নিয়ে নিলাম, রাশিয়া নিয়ে নিলাম, এখানে রাশিয়া নাই। দ্বিতীয় বৃহত্তম নিয়ে নিলাম কানাডা, এটাও নিয়ে নিলাম। তৃতীয় বৃহত্তম কি? অস্ট্রেলিয়া নাকি চীন? তার মধ্যে বড় কোনটা? এই অস্ট্রেলিয়া এবং চীনের মধ্যে তুমি যদি সাইজের হিসাব কিতাব করো, তাহলে অবশ্যই বড় কোনটা? অবশ্যই বড় হচ্ছে তোমার অস্ট্রেলিয়া। এই জন্য এটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ। কিন্তু এখন কথা আছে, কথা হলো এই, দেখো, অস্ট্রেলিয়ার উত্তরটা হবে কিনা? উত্তর হবে না, কারণ হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রের যে ভূখণ্ড, এটার ভূখণ্ড হিসাব করলে দুইটা, একটা এটার মূল ভূখণ্ড,
আর একটা হচ্ছে আলাস্কা, আবার এটার অঙ্গরাজ্য আছে বাইরে হাওয়াই। যুক্তরাষ্ট্রের 50টা অঙ্গরাজ্যের মধ্যে মূল ভূখণ্ডের বাইরে 2টা অঙ্গরাজ্য, একটা আলাস্কা একটা হাওয়াই। তো সত্যিকার অর্থে তুমি যদি সাইজের হিসাব করোই, তাহলে অস্ট্রেলিয়া নয়, উত্তর নিতে হবে কোনটা? মার্কিন যুক্তরাষ্ট্রকে। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ ডেফিনেটলি চায়না, এটা সব থেকে বড়, কারণ প্রায় 150 কোটি মানুষ এখানে। এরপরে আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? আন্তর্জাতিক তারিখ রেখার মান হচ্ছে 180 ডিগ্রি, কারণ পৃথিবী তো গোল, তাই না? এরপরে গুরুবৃত্ত বা মহাবৃত্ত বলা হয় কোনটাকে? নিরক্ষরেখাকে বলা হয় গুরুবৃত্ত বা মহাবৃত্ত, কারণ এই হচ্ছে এটা পৃথিবী, মাঝখান দিয়ে চলে গেছে নিরক্ষরেখা। ওকে। বর্তমান বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কত? স্বাধীন দেশের সংখ্যা 195টা, কিন্তু 2টা দেশ, একটা ফিলিস্তিন, একটা ভ্যাটিকান, স্বাধীন বলছি আমরা, বাট এগুলো কি নয়? জাতিসংঘের সদস্য নয়। যে শহর 2টি মহাদেশে অবিস্তৃত, ইস্তানবুল, এটা 2টি মহাদেশে বিস্তৃত, তবে বানানটা ইস্তাম্বুল না, এটা এম বা ম না, এটা ইস্তানবুল। আমি ইংরেজি বানানটা লিখে দিই, ইস্তান, এন তারপরে বি ওয়াল, ইস্তানবুল, এটা হচ্ছে বানান, মাথায় রেখে দিবা। যদি আমরা ইস্তানবুল বলি আর কি, কিন্তু এটা ইস্তানবুল। কোন দেশ 2 মহাদেশে অবস্থিত? একটা রাশিয়া, একটা তুরস্ক। তাহলে একটা তুরস্ক, একটা রাশিয়া, দুটোই ইউরোপ মহাদেশ প্লাস এশিয়া মহাদেশ, 2 মহাদেশ মিলে বিস্তৃত অবস্থায় আছে। এরপরে ক্ষুদ্রতম মহাদেশ, ডেফিনেটলি ক্ষুদ্রতম এখানে অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা। যদি এখান থেকে হিসাব করো তাহলে অস্ট্রেলিয়া মহাদেশ, যদিও অস্ট্রেলিয়া নামে মহাদেশ নাই। 45 BCS এর প্রশ্ন, এটা হওয়া উচিত ওশেনিয়া মহাদেশ, পৃথিবীর সব থেকে ক্ষুদ্র মহাদেশ হিসেবে, ঠিক আছে? আর আমরা এখানে ধরে নিছি অস্ট্রেলিয়াকে ওশেনিয়া হিসেবে লেখা হয়েছে, তার জন্য নিছি। আর নইলে যদি এরপরে 3টার মধ্যে গুনতে হয়, তাহলে অবশ্যই ইউরোপ নিতে হবে। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, আয়তনে এবং জনসংখ্যায়, কোনো আওয়াজ নাই, চোখ বন্ধ করে, এটা হবে ভ্যাটিকান সিটি। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মাঝখান দিয়ে গেছে, ট্রপিক অফ ক্যান্সার বলা হয় এটাকে। ইংরেজিতে কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। এরপরে বিশ্বের জনসংখ্যা, ভাষা, জাতি এবং উপজাতি। চলো, এটা তোমাদের আজকের লেকচারের দ্বিতীয় পার্ট এবং মারাত্মক ইম্পর্টেন্ট পার্ট। প্রশ্নের ফ্লো দেখে বুঝতেছো কি এটা অবস্থা। 2013, 9, 20, 15, 13, 12, 7, 18, 14, 20, 19, 19, 10, মানে হিউজ। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2023, ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট 2023 অনুযায়ী এটার আমরা যদি পৃথিবীর জনসংখ্যা নিয়ে যদি একটু আলোচনা করি আর কি, 19 এপ্রিল 2023 রিপোর্ট এটা প্রকাশ। মোট জনসংখ্যা 804 কোটি, আমরা 800 কোটি বলি। গড় আয়ু 73 বছর, পুরুষ 71, নারী 76। বিষয় কি বুঝলাম না, ছেলেদের থেকে মেয়েরা বেশি দিন বাঁচে কেন? একটা উত্তর আমার কাছে আছে, দিলে আমি জানি সবাই আমার বদুয়া দিবে। আমি বলি না, এটা বড়রা বলে, যে মেয়েরা ছেলেদেরকে অনেক প্রেসারে রাখে এবং প্রেসারে রাখার কারণে পোলাপাইন বেশি দিন বাঁচতে পারে না, চাপে পড়ে মরে যায়। ঠিক আছে, তোমাদেরকে একটা গল্প শুনেছি কিনা আমি শোনাবো সামনে, হ্যাঁ, আবুল হায়াতের একটা গল্প শোনাবো। সর্বাধিক প্রজনন হারের দেশ নাইজার, মানে এখানে 6.7%, মানে হিউজ। প্রতি এক একজনের মিনিমাম 6টা করে বাচ্চা, সর্বনাশ। জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। আয়তনে দেখলাম ফেসবুকে তোমাদের একটা গ্রুপ আছে, এটা মনে হয় মেডিকেলের গ্রুপ, তোমাদের কিনা না মেডিকেলের যেন, আমাদের একটা গ্রুপ আছে, কোন একটা গ্রুপে দেখলাম যে একজন আয়তন নিয়ে কথা বলছে, যে এক জায়গায় 90, এক জায়গায় 92, এক জায়গায় 94। বাংলাদেশের আয়তন আসলে কোনটা? আয়তন এটা, আয়তনের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশ 94তম, সাইজের হিসাব করলে 94তম। ওকে। বিশ্বের শীর্ষ 10টি জনবহুল দেশ একটু হিসাব করো, টপ 10 মোস্ট পপুলাস কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমরা ভারত 142 কোটি 86 লাখ এবং চায়না 142 কোটি 57 লাখ। অলরেডি ভারত চীনকে অতিক্রম করে গেছে। এটা ছিল তোমাদের যে তখন যে প্রশ্ন নিলাম না, যে জনসংখ্যায় সব থেকে বড় দেশ কোনটা, এই যে জনসংখ্যায় সব থেকে বড় দেশ, এটা রাজশাহী ইউনিভার্সিটির 16 কোশ্চেন, সেই অনুযায়ী আমরা চীন নিয়েছি। বাট এখন একদম কালকের প্রশ্ন যদি আমি ধরি, বা এখন যদি তোমাদের জন্য আসে, তখন ভারত নিতে হবে।
হ্যাঁ, ভারত চীনকে টপকে যাবে এটা কথা ছিল এবং টপকে গেছে অলরেডি। সেই রিপোর্ট এপ্রিলের রিপোর্ট, সেটা অনুযায়ী যদি বলি, দেন ইন্ডিয়া 142 কোটি 86 লাখ, হিউজ। এত মানুষ কই থাকে ওরা? ওরা তো জানি যে এরা বাথরুম বানায় না, ঘরের বাইরে নাকি যায় হচ্ছে পায়খানা করে। এবং এটা নিয়ে সিনেমাই হয়েছে, ছবির নাম কি যেন, টয়লেট, তাই না? এক প্রেম কথা, মানে হাস্যকর। হ্যাঁ, দাদারা এতদিকে এত উন্নতি করতে পারলো, বাথরুম বানাইতে পারে না। হ্যাঁ, মানে বানাইতে পারে কিন্তু সে শিক্ষা হয়তো বা নাই। তা আমরা চাই তারা ভালো হয়ে যাক। এরপরে যুক্তরাষ্ট্র, জনসংখ্যা 34 কোটি। যুক্তরাষ্ট্রকে বলা হয় অভিবাসীদের দেশ। অভিবাসী মানে হচ্ছে পৃথিবীর কম বেশি সব দেশ থেকে বিভিন্ন জাতির মানুষ এখানে আছে, এটাকে বলা হয় বহুজাতিক রাষ্ট্র। আর একটা আছে বহুরাষ্ট্রিক জাতি, যেমন একটা জাতি যদি অনেক রাষ্ট্রে ছড়ায় থাকে, যেমন রোহিঙ্গা, অনেক রাষ্ট্রে এটা ছড়ানো, এটাকে বহুরাষ্ট্রিক জাতি বলা হয়। যেমন কুর্দি, এরা 3টা দেশ মিলে এদের অবস্থান, এদেরকে বহুরাষ্ট্রিক জাতি বলে। আর একটা আছে বহুজাতিক রাষ্ট্র, অর্থাৎ একটা রাষ্ট্রে যদি অনেক রকমের জাতি থাকে, তো পৃথিবীর কম বেশি সমস্ত জাতিসত্তার মানুষ যুক্তরাষ্ট্রে আছে, এই জন্য এটাকে বহুজাতিক রাষ্ট্র বলা হয়। ইন্দোনেশিয়া 27 কোটি, মুসলিম বিশ্বে 1 নম্বর। পাকিস্তান 24 কোটি, নাইজেরিয়া 22 কোটি, ব্রাজিল 21 কোটি, বাংলাদেশ ওয়াও 17 কোটি 30 লাখ। এটা কিন্তু আমাদের হিসাব না গো, এটা হচ্ছে তোমার হিসাবটা করছে কি, আমরা করছি না, আমরা করি নাই, করছে হচ্ছে তোমার বিশ্ব জনসংখ্যা বিভাগ, জাতিসংঘের ইউএনএফপিএ, ওরা বলছে এটা এপ্রিলের হিসাব যে আমাদের জনসংখ্যা 17 কোটি 30 লাখ। বাট আমাদের যে লাস্টের জনশুমারি 2022 সালে, যেটা 11 সালে হওয়ার পরে 10 বছর পরে 21 সালে হওয়ার কথা ছিল, এটা হয়েছে 22 সালে, করোনার কারণে আরেক বছর পিছনে নিয়ে করছি আমরা। ওখানে হয়েছে আমাদের 16 কোটি 51 লাখ। আর এটা তারপরের রিপোর্ট, এখানে বলা হচ্ছে 17 কোটি 30 লাখ। এরপর রাশিয়া 14 কোটি, দেন মেক্সিকো 12 কোটি 85 লাখ। প্রচুর মানুষ, সবাই ভালো থাকুক। এরপর আমরা এখানে দেখলাম টপ 10 মোস্ট পপুলাস কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এবং এখানে কান্ট্রিজ অফ সার্ক। সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা সংগঠন। ওই যে এখানে তোমার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন আছে, কোঅপারেশন, এটা রিজিওনাল কোঅপারেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সংক্ষেপে এটাকে বলা হয় সার্ক। এই 8টা দেশ সার্কের মেম্বার, যদিও সার্কের ভবিষ্যৎ বলতে কিছু নাই। ভারত এবং পাকিস্তান মারামারি করে সার্কের অবস্থা 12টা বাজায় দিছে। মানে ভারতের যদি সম্মেলন হয় পাকিস্তান যাবে না সেখানে, অভিমান করে। আর যদি পাকিস্তানের সম্মেলন হয় ইন্ডিয়া যাবে না, অভিমান করে। এই জন্য তাদের গুতাগুতিতে সার্কের অবস্থা খুব খারাপ বলতে পারো আর কি। তো যা হোক, এখানে ইন্ডিয়া তো সব মিলে, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। আফগানিস্তানে অল্প মানুষ 4 কোটি, নেপালে 3 কোটি, শ্রীলঙ্কায় 2 কোটি, ভুটানে 1 কোটিও না, 0.08, মানে 80 লাখ। মালদ্বীপে অবস্থা আরো খারাপ, 0.05। 80 লাখ তো, ভুটানে 8 লাখ, সরি, তাই তো মনে হয়, এটা 80 হয় কেমনে? আমার ভুল হতে পারে ভাই, অঙ্ক ভালো না তো। এবার প্রজনন হার, ভারতে 2, পাকিস্তানে 3.3, বাংলাদেশে 1.9, আফগানিস্তানে মাশাল্লাহ অনেক ভালো, বাড়তে থাকুক। নেপালে 2, আমাদের থেকে তো নেপালে বেশি, তাই না? শ্রীলঙ্কাতেও 2, আমাদের থেকে বেশি। ভুটানে 1.4, আমাদের 1.9, খুব কাছাকাছি। মালদ্বীপ আমাদের কাছাকাছি। মহাদ্বীপভিত্তিক বৃহত্তম ক্ষুদ্রতম দেশ জনসংখ্যায়, দেখে না অবস্থা। এশিয়াতে এবং সারা পৃথিবীতে ভারত, ইউরোপে রাশিয়া। আর আমাদের এশিয়াতে সব থেকে বেশি মানুষ ভারতে বসবাস করে, সব থেকে কম মানুষ ব্রুনেইতে বসবাস করে। ব্রুনেই কোথায়? ব্রুনেই হচ্ছে মালয়েশিয়া, যেখানে মালয়েশিয়ার প্রায় পেটের ভিতরে, সমুদ্রের সাথে লাগানো, আমাদের চিটাগাং শহরের বলতে পারো সাইজে একটা দেশ ব্রুনাই। রাজধানীর নাম বন্দর সেরি বেগুয়ান। তার যে শাসনকর্তা, বাদশাহ, ওর নাম হাসান আলী আল বলকিয়া, এবং ওর অনেকগুলো বউ আর অনেকগুলো গাড়ি, ল্যাম্বরগিনি থেকে শুরু করে মার্সিডিজ। পৃথিবীর এমন কোন দামি ব্র্যান্ডের গাড়ি নাই যেটা ওর গ্যারেজে নেই। এবং এবার হাস্যকর তথ্য দিব, সারা দেশের সব নাগরিকের জন্য শরিয়া আইন ওই দেশে চালু। শরিয়া আইন মানে হচ্ছে তোমার কোরআনী আইন আর কি, ইসলামী আইন। কিন্তু ওদের জন্য না, যে রাজ পরিবার বা শাসক পরিবার, তাদের জন্য না শরিয়া আইনটা। কত বড় বদমাইশ! মানে ওরা আকাম কুকাম করবে, তাদের বিচার হবে না, কিন্তু সারা পৃথিবীর মানুষকে এই আইনের ভিতরে ফালায় তারা বিচার করতে পারবে। এরপরে ইউরোপে রাশিয়া, ক্ষুদ্রতম ভ্যাটিকান সিটি, সারা পৃথিবীর জন্য ক্ষুদ্রতম। আফ্রিকায় নাইজেরিয়া, সিচেলি সব থেকে ছোট। উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র, সেন্ট কিটস এন্ড নেভিস সব থেকে ছোট।
এবং দক্ষিণ আমেরিকা ব্রাজিল সব থেকে বেশি মানুষ, সুরিনামে সব থেকে কম, ওশেনিয়াতে সব থেকে বেশি, অস্ট্রেলিয়াতে, এবং সব থেকে কম হচ্ছে নাউরুতে। আমি নাউরুর নাম দিছি নারু। তো নাড়ুতে আর কত মানুষ থাকে, তাই না? হিন্দুদের দুর্গাপূজায় বা বিভিন্ন পূজায় নাড়ু বানায় না? খুব সম্ভবত বেশি বানায় হচ্ছে লক্ষ্মী পূজায়, যতটা আমার মনে পড়ে। বিভিন্ন ক্যাটাগরির নাড়ু ওরা বানায়। তো নাড়ুর মধ্যে মানুষ কত থাকে, এই জন্য সব থেকে কম মানুষ হচ্ছে এটাতে। ওকে, তাহলে আমরা 7 মহাদেশ ভিত্তিক দেখলাম। যেহেতু অ্যান্টার্কটিকা মহাদেশে রাজনৈতিক ভূখণ্ড নাই, এটা পৃথিবীর মানুষ নাই সেখানে, বা রাষ্ট্র নাই সেখানে, এটাকে আমরা হিসাবে নিলাম না। এখন প্রশ্ন হচ্ছে অ্যান্টার্কটিকাতে মানুষ আছে কিনা। হ্যাঁ, বলা হয় প্রায় কম বেশি 10,000 মানুষ অ্যান্টার্কটিকাতে থাকে। এরা কারা? এরা 3টা শ্রেণী: 1 গবেষক, 2 পর্যটক, 3 জেলে। দক্ষিণ আমেরিকা বা অন্যান্য দেশে কিছু জেলে আছে, ওইখানে কিছু টেম্পোরারি বসতির জন্য ওখানে গেছে। দ্বিতীয়ত কিছু গবেষক আছে, তারা গবেষণার জন্য গেছে। তারা বলছে যে ওখানকার প্রধান খনিজ হচ্ছে কয়লা। আর পর্যটক আছে কিছু। এখন আমার ওইটা পড়ার পরে আমার মাথার মধ্যে একদিন একটা প্রশ্ন আসলো, যদি অ্যান্টার্কটিকার প্রধান খনিজ কয়লা হয়ে থাকে, সুবহানাল্লাহ, তাহলে এখানে একসময় মানুষ ছিল। মনে হয় বুঝাইতে পারলাম না। কয়লা তো জীবাশ্ম জ্বালানি, তাই না? তো এটা তো মানুষ, গাছপালা, বিভিন্ন জীবদেহ, এটার ফসিল একটা সময় তোমার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হইতে হইতে কয়লা রূপান্তরিত হয়, জীবাশ্ম জ্বালানিতে তোমার তেলে রূপান্তরিত হয়, তাই না? তো এর মানে সেখানে মানুষ ছিল, অ্যান্টার্কটিকাতে সভ্যতা ছিল। আচ্ছা, যদি আরেকটু গভীর করে কথাটা বলি, সারা পৃথিবীরও তো একটা সময় নাকি একটা মহাদেশ ছিল, এবং দ্যাট ওয়াজ আ সুপার কন্টিনেন্ট। সবগুলো এখন তো আমরা ভাগাভাগি দেখতেছি, মহাদেশগুলো একটা একটা থেকে আলাদা হয়ে গেছে। এটা নাকি সবটা একত্র ছিল। তো একত্র থাকলে তো আসলেই সম্ভব। আর যদি একত্র নাও থাকে, তোমাকে এটা বিশ্বাস করতে হবে সেখানে জীব এবং উদ্ভিদ এবং প্রাণী জগতের ব্যাপক অস্তিত্ব ছিল, যাদের বডি হাজার বছরের বিক্রিয়ায় কয়লা রূপান্তরিত হয়েছে। বুঝছো কাহিনীটা? তারা সেখানে গিয়ে তোমার হচ্ছে খনিজ সন্ধান করে। তাহলে কয় রকমের মানুষ আছে ওখানে? 3 রকমের। পর্যটক, যারা হচ্ছে অতি সুখে খুশিতে ঠেলায় ঘুরতে গেছে। আরেক দল হচ্ছে ওখানে যায় হচ্ছে গবেষণা করছে, এরা আছে মূলত সম্পদ খনিজের নেশায়। আরেক দল গরিব, 3 বেলা ভাত খায়, এরা গেছে হচ্ছে মাছ ধরার জন্য। ওকে, তারপরে আমরা জনসংখ্যা নিয়ে কিছু তথ্য এখান থেকে দেখবো এবং এই জায়গাগুলো পড়বো। এটা খুবই ভাইটাল। অলমোস্ট একটা কোশ্চেন তুমি সব পরীক্ষায় কম বেশি পাবা এখান থেকে। আসো, আমরা বলছিলাম পপুলেশন, বিশ্ব জনসংখ্যা রিপোর্ট করে ইউনাইটেড নেশনের একটা পপুলেশন নিয়ে কাজ করা একটা ইয়ে আছে, সংস্থা আছে, ইউএনএফপিএ। এরা তারপরে প্রথম ব্রিটিশ আদমশুমারি অনুষ্ঠিত 1801 সালে, বাংলা আদমশুমারি পরিচালিত 1872 সালে। লর্ড মেয়র সময়, এটা আমরা তোমাদের বাংলাদেশের ফার্স্টে পড়ায় রাখছি। এবং পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে আমরা এখন পর্যন্ত অষ্টম। এটা পরিবর্তনশীল, অষ্টম থাকবে বলছি না, কম বেশি হতে পারে। এবং এক সন্তান নীতি চালু ছিল, এটা 15 সালে বাতিল হয়ে গেছে। মানে চীনের জনসংখ্যা এত দ্রুত বাড়ছিল যে চাইনিজ সরকার একটা সময় আইন করতে বাধ্য হয়েছে যে একটার বেশি কেউ যদি সন্তান নেয়, সেক্ষেত্রে তারা তাকে শাস্তির মুখোমুখি করবে, এবং করত। আচ্ছা, খুব নিষ্ঠুর খবর আছে এখানে, যে এমন হয়েছে একটা বাচ্চা আছে কোনো কাপলের, তারা আবার বাচ্চা নিচ্ছে বা এনি চান্স, এটা জানতে পারছে সরকারের লোক বা পুলিশ, তখন ওই মহিলাকে জোর করে প্রচুর পরিমাণে অ্যাবর্শন করাতে বাধ্য করছে। এরকম প্রচুর রেট আছে চায়নাতে। এবং তারা দীর্ঘ সময় এই প্রসেসটা 79 সাল থেকে 2015 সাল পর্যন্ত তারা মেনটেন করছে, জনসংখ্যা যেন না বাড়ে। এই জন্য চাইনিজরা একটার বেশি বাচ্চা নিতে পারতো না। 15 সালে এসে তারা দেখলো যে এটা তো মানবতার দিক থেকে যদি হিসাব করো তাহলে প্রচন্ড খারাপ। তারা এখান থেকে বের হয়ে আসছে, আয়সা বলছে যে না, এখন 2 সন্তান নিতে, মানে কিন্তু এইটা না তুমি যত খুশি নিতে পারবা এমন না, কিন্তু 2 সন্তান নীতি চালু হয়েছে। এই যে চীনের 2 সন্তান নীতি চালু হয়েছে 1 জানুয়ারি 2016 সালে। এর মানে আবার উল্টা বুঝো না যে এক সন্তান নীতি নাই মানে হচ্ছে এখন আমি রোহিঙ্গাদের মতো আমার প্রতিভা বিকশিত করব। রোহিঙ্গারা বাংলাদেশে আসছে 17 সালে, এতগুলো আসছে, এখন ওখানে বাচ্চা জন্ম পাইছে প্রায় 2.5 লাখ। তারা খায়া বেয়া কোনো কাজ নাই, বাচ্চা জন্ম দিয়ে যাচ্ছে। থাকোস আরেক দেশে, জীবনের নিরাপত্তা নাই, খাবে কি ঠিক নাই, বাইচা থাকবে কিনা সেটাই তোরা জানোস না। তাবুর নিচে থাকতাছোস, না আছে স্যানিটেশন, না আছে পুষ্টিকর খাবার, বাচ্চা জন্ম দিয়ে যাচ্ছে। সেলুকাস, এটা অদ্ভুত জাতি এটা, এই জন্য এগুলাকে রোহিঙ্গা বলে। এরপরে ভাষা, এথনোলগ 2022তম সংস্করণ। হোয়াট ডাজ ইট মিন বাই এথনোলগ? পৃথিবীর একটা খুব শক্তিশালী জার্নাল, মূলত একটা সাময়িকী,
এরা পৃথিবীতে ভাষা সম্পর্কিত রিপোর্ট গুলো আপডেট করে, মডিফিকেশন করে। আমরা যে বলি এততম ভাষা, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, ওই ভাষায় সব থেকে বেশি মানুষ কথা বলে, কেমনে বলি, ওইটা থেকে বলি আর কি। ঠিক আছে। সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কার হয় তারা বলছে মিশরে হাইরোগ্লিফিক্স। হাইরোগ্লিফিক হচ্ছে, সোজা কথা আমি বুঝাই দিই, চিত্রলিখন পদ্ধতি, অর্থাৎ ছবির মাধ্যমে এগুলোকে তারা আইডেন্টিফাই করতো। ধরো আমি তোমার দেখাইলাম একটা বল্লম, একটা হরিণ, একটা বল্লম একটা হরিণ দেখাইলাম চিত্রে, তুমি কি বুঝবা? এই বল্লমটা দিয়ে হরিণটাকে শিকার করতে হবে, এটা বুঝবা। তো হাইরোগ্লিফিকের মানে ছিল এটা। প্রাচীন মিশরের গুহার মধ্যে এই চিত্রলিপি পাওয়া গেছে। মানব শিশুর প্রথম ভাষার নাম হচ্ছে বাবলিং, অর্থাৎ পৃথিবীর সব মানব শিশু প্রথম দিকে এই ভাষাটা শিখে, তারা কথা বলে না একটা অদ্ভুত ভাষায়, এটাই হচ্ছে বাবলিং। আমার মেয়ে আমার সাথে এখন যে ভাষায় কথা বলে, তার বয়স 1.5 বছর, এবং সে অদ্ভুত এক ল্যাঙ্গুয়েজ সে বলে। কিছু কিছু শব্দ সে বলতে পারে, মা বলতে পারে, বাবা পাপা এগুলো বলে দিলে বলতে পারে। আর নিজে থেকে যে দু একটা শব্দ বলতে পারে সেটা হচ্ছে শেষ, এটা বলতে পারে, কোনো কিছু শেষ হয়ে গেলে শেষ। আর পানিকে সে মাম না বলে সে মামা বলে। তো এই 3-4টা শব্দ তার আয়ত্তে আছে। আরেকটা আছে দেও, এটা বলে। আর বাদ বাকি সমস্ত ভাষা তার নিজের মতো করে, সে ধমক দিতেছে তার ভাষায়, হ্যাঁ, তারপরে তার হচ্ছে হাসি দিচ্ছে, খুশি হচ্ছে, কথা বলতেছে তার ভাষায়, এন্ড দ্যাট ইজ বাবলিং। ওকে। আন্তর্জাতিক ভাষাবর্ষ ঘোষণা করা হয়েছিল 2008 সালকে, এবং সবচেয়ে কম ভাষার দেশ হচ্ছে উত্তর কোরিয়া ও ভ্যাটিকান সিটি, একটি করে ভাষা আছে ওই জায়গায়। এবং উত্তর কোরিয়াতে ওই ভাষার বাইরে কথা বলা নিষিদ্ধ। উত্তর কোরিয়া পৃথিবীর সব থেকে হাস্যকর লেভেলের দেশ। ওখানে খুব সুন্দর সুন্দর কিছু নিয়ম আছে, তার মধ্যে তোমাকে ভাই একটা নিয়ম শোনাবো, না দুইটা শোনাই। তাদের যে প্রেসিডেন্ট কিম জং উন, মিস্টার উন যে স্টাইলে হেয়ার কাট দিছে, ওই স্টাইলে কেউ চুল কাটলে তারা 2 রেখার লাগাটা ফেলা দিবে, শেষ। 1 2, যেদিন উত্তর কোরিয়াতে ভোট হয়, ভোটের দিন, ভোটটা কেমনে হয় এটা আগে শোনো। একটা ব্যালট পেপার থাকে, একজন ভোটার যাবে, সে ব্যালট পেপার নিবে এবং বক্সে ফেলবে, সিল টিল দেওয়ার কোনো কাজ নাই। এটা হলো ভোটের সিস্টেম। দল একটা, প্রার্থী একটা, ব্যালট পেপারও একটা, কিন্তু তোমাকে ভোট কেন্দ্রে যাইতে হবে, ভোট তোমার দিতেই হবে, ভোট না দিলে খবর আছে, গুলি করে মেরে দিবে। আচ্ছা, এই ধরো তুমি ভোট তো দিলা, কারণ তুমি তো জানো ফলাফল কি হবে, ভোট তো সবাই দিছে, ব্যালট পেপার একটা, ভোটও একটা, ব্যালট বাক্স তো একটা, রাজনৈতিক দলও তো একটা, প্রার্থীও তো সেম, তাও তুমি দিয়ে আসছো। আচ্ছা, যখন সন্ধ্যায় রেজাল্ট ঘোষণা করা হবে, এটা হচ্ছে সব থেকে মজা লাগছে আমার, যে আনন্দ প্রকাশ করা বাধ্যতামূলক। এটা ছিল মজার। রেজাল্ট প্রকাশিত হবে, তুমি এরকম হাস্যকর নির্বাচনে অ্যাটেন্ড করছো, এবং সন্ধ্যায় যখন রেজাল্ট আসবে, আনন্দ প্রকাশ করা বাধ্যতামূলক, মানে তোমাকে নাচতে হবে, তোমাকে বলতে হবে ওয়াও আমি খুশি হয়েছি, মাশাআল্লাহ সুন্দর, আপনি একজন ভালো প্রেসিডেন্ট, ব্লা ব্লা ব্লা। বুঝাতে পারলাম? সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউগিনি 840টা, এবং দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ইন্ডিয়া। মাথায় রেখো সব থেকে বেশি ব্যবহার করা হয় যে ভাষাটা পৃথিবীতে, সেটার নাম হচ্ছে ম্যান্দারিন। উত্তর দেখতে পাচ্ছে যে ম্যান্দারিন চাইনিজ ভাষা। সর্বাধিক ব্যবহৃত ভাষার নাম ম্যান্দারিন। কিসের হিসাবে এটা তো বুঝবা না, লেখা দিবা প্যাসিভ ইংরেজির সাথে, মাতৃভাষার হিসাবে। মাতৃভাষা হিসেবে সব থেকে বেশি ভাষায় মানুষ কথা বলে ম্যান্দারিন বা চাইনিজ ভাষায়। আর এমনিতে এজ ইউজুয়াল ডেফিনেটলি ইংলিশ, এটা কি আর বলা লাগে? ইংলিশ সব থেকে বেশি মানুষ ব্যবহার করে, কিন্তু যদি বলা যায় মাদার টাং, তাহলে অবশ্যই চাইনিজ ভাষা। এরপর বিভিন্ন জাতীয় উপজাতি, ডিফারেন্ট রেসেস এন্ড ট্রাইবস অফ দ্য ওয়ার্ল্ড। এখন এগুলো আসলে কেমনে পড়বো, কেমনে মনে রাখবো? আর ট্রাইব বলতে বা কি বোঝায়, আর রেস বলতে বা কি বোঝায়? দেখো, অ্যানথ্রোপোলজিক্যাল যে বিকাশ, শরীরের যে গঠন, নৃতাত্ত্বিক বিকাশের যে বৈশিষ্ট্য, এটাকে রেস বলে। যেমন নিগ্রো একটা রেস। আবার ট্রাইবস মানে হচ্ছে, ধরো সে একটা বৃহৎ জনগোষ্ঠীর পাশাপাশি বসবাস করে, তার শারীরিক গঠনটাও আলাদা এবং সংখ্যাতেও সে কম, এমন হলে তারা বলা হয় ট্রাইব। বুঝা গেছে কথাটা? তো বাংলাদেশে চাকমা মারমা যারা আছে তারা ট্রাইব ডেফিনেটলি। আর শরীরবৃত্তীয় গঠন যদি তুমি হিসাব করে দেয় এথনিক সোসাইটি, এন্ড তাদের রেস যেটা নৃতাত্ত্বিক যে অ্যানথ্রোপোলজিক্যাল যে গঠন, সেটা আমাদের থেকে ভিন্ন।
তা আমরা এমন কিছু মানুষের সাথে পরিচিত হব পৃথিবীতে, অনেকগুলো রেস আছে, কিছুটা এখানে রেস, কোনোটা এখানে ট্রাইবস। তো আমরা সবগুলোকে এজ ইউজুয়াল উপজাতি বলে দিছি, আসলে সব উপজাতি না। উপজাতির একটা আলাদা সংজ্ঞা আছে, আমি আগে তোমাকে সংজ্ঞাটা ক্লিয়ার করে নিই, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে ভাইয়া যখন পড়ায় যাব কোনটা আসলে উপজাতি বা কোনটা উপজাতি না, এটা তুমি নিজে টের পেয়ে যাবা। আসো দেখাই। ককেশীয়, আরব, পার্সি, ইহুদি এবং ইউরোপের অধিবাসী বৃন্দ, দেখতে সুন্দর, ফর্সা, লম্বা নাক, এদেরকে ককেশাস বলে। ইনফ্যাক্ট পৃথিবীর সব থেকে সুন্দর মানুষের যে ধারা বা বংশ, এটা হচ্ছে ককেশীয়রা। যে দুইটা বংশ বা তিনটা বংশ ধরলে একটা ওরা, সোজা কথা। আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, তারপরে ইরান, ওই অঞ্চলের মানুষ খুব সুন্দর দেখতে, বা অরিজিনাল আর্য যারা। এরপরে আফ্রিদি, পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বা ওয়াজিরিস্তান নামে যে জায়গা আছে ওখানকার একটা জাতি, এরা উপজাতি। তাহলে তোমাদের খুব পছন্দের শহীদ আফ্রিদি, আফ্রিদি উপজাতি। আচ্ছা, শাহিন শাহ আফ্রিদি, শহীদ আফ্রিদির মেয়ের জামাই, সেও কি উপজাতি? আচ্ছা, বাংলাদেশে যে একজন আছে ইউটিউবে কন্টেন্ট বানায়, তার নাম তাওহিদ আফ্রিদি নাকি, বা কি আফ্রিদি, তাওহিদ আফ্রিদি। তো তো সে কি তাইলে ওই পাকিস্তানের আফ্রিদি? না, তার নামের সাথে সে আফ্রিদি যুক্ত করছে, দ্যাটস ইট, আর কিছু না। জাতিতাত্ত্বিক ভাবে একজন বাঙালি হতে পারে, তার বাবা মা আফ্রিদির খুব ভক্ত, ওই জায়গা থেকে হয়তো বা করছে। এরপরে হচ্ছে তোমার কুর্দি, ইরাক, ইরান এবং তুরস্কের অন্তর্ভুক্ত কুর্দিস্তানের একটি জাতি। এই যে একটু আগে তোমাদের বলছিলাম যে বহু রাষ্ট্রিক জাতি, দেখো ইরাকে আছে, ইরানে আছে, তুরস্কেও আছে, সিরিয়াতেও আছে এরা। এবং কুর্দিস্তান নামে একটা জায়গা যেটাকে তারা রাষ্ট্র হিসেবে দাবি করে, কিন্তু ওই রাষ্ট্রগুলো তাদেরকে সেটা দিতে রাজি না। এই জন্য তারা স্বাধীন রাষ্ট্র তৈরি করতে পারছে না, একই জাতি বিভিন্ন দেশে ছড়ায় ছিটায় আছে। আমরা গাজী সালাউদ্দিন আইয়ুবীর কথা জানি না, এখন প্যালেস্টাইন ক্রাইসিসের কারণে এটা খুব আলোচিত হচ্ছে। তোমরা চাইলে তার উপর একটা বই আছে, পড়তে পারো, ইমানদীপ্ত দাস্তান। ইমানদীপ্ত দাস্তান যদি পড়ো, তার সম্পর্কে আরো ভালো জানতে পারবা। এই সালাউদ্দিন আইয়ুবী জাতিগত ভাবে, রক্তগত পরিচয়ে, যেমন আমরা রক্তগত পরিচয়ে চাইনিজদের মতো না, নিগ্রোদের মতো না, এটাকে রক্তগত পরিচয় বা অ্যানথ্রোপোলজিক্যাল বা নৃতাত্ত্বিক পরিচয় বলে। তো রক্তগত পরিচয় হিসাব করলে কুর্দিরা তোমার একটা নিজস্ব আলাদা ধারার জাতি, এবং এই জাতির লোক ছিলেন সালাউদ্দিন আইয়ুবী, মনে থাকবে। এবং আকীদাগত দিক থেকে তিনি সুন্নি, সুন্নি মাযহাবের মানুষ ছিলেন, সুন্নি ছিলেন উনি। ওকে, তাহলে আকীদাগত দিক থেকে সুন্নি, জাতিগতভাবে তিনি ছিলেন কুর্দি। গুর্খা নেপালে বসবাস করে, এবং এদের ব্যাপারে একটা বিরাট তথ্য আছে, সেটা হচ্ছে ওদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হইতো যুদ্ধ করার জন্য। এরা মারাত্মক যুদ্ধবাজ, ঝগড়া করতে পারে আর কি, ঠিক আছে। এখন তোমরা বলবা ভাইয়া ব্রাহ্মণবাড়িয়ার লোকজনের সাথে কি তাদের বংশগত কোনো মিল আছে? থাকতেও পারে, আমি কি করে বলবো। তবে আমার নিজেরও পার্সোনালি মারামারি করতে একসময় খুব ভালো লাগতো, এখন যে করি এমন না। ছোটবেলায় আমি আমার ক্লাসের 5 পর্যন্ত আসতে আসতে আমার মনে আছে, আমি প্রাইমারি পার হইনি, 5 পাস তখনও করি নাই। 1 থেকে 5, এই 5 বছর আমার ক্লাসের কোনো ছেলে এবং কোনো মেয়ে, আমার কোনো বন্ধু বাকি নাই যারা আমি কমপক্ষে একবার করে পিটাই নাই। মিনিমাম একবার করে পিটাইছি, মেয়েদেরকেও ছেলেদেরকেও। বুঝলে, তাদের সঙ্গে ঝগড়া হয়েছে, মারামারি আমি করছি, এবং তারা বেশিরভাগ সময় আমার মায়ের খাইতো। এই জন্য আমি যে তাদেরকে মায়েরা সবসময় হারাই দিতাম ব্যাপারটা এমন না, আমি ফার্স্ট ছিলাম ক্লাসে। তো অনেক সময় তারা আমার সাথে এমনিতেও ঝগড়া করতে চাইতো না, ঠিক আছে। তো কথা না শুনলেই মাইর দিয়ে দিতাম। তো এখন আমার মনে আছে 5 পর্যন্ত আমি একজনও বাদ দিইনি, একবার করে পিটাই দিছি। তো হতে পারে গোর্খাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে, আই ডোন্ট নো। বাট আমি এখন ভদ্রলোক, মারামারি করি না। নেপালে বসবাসকারী একটি জাতি ভারত থেকে বিতাড়িত হয়ে এরা নেপালে প্রবেশ করে, 16 শতকে নেপালের গোর্খা রাজ্য জয় করেছিল। এবং এখন এরা ভারতের দার্জিলিং এ স্টিল আছে। দার্জিলিং আমাদের উত্তর দিকে পঞ্চগড়ের পরে তাদের একটা শহর আছে না ভারতের, দার্জিলিং, ওই জায়গায়। এবং এরা গোর্খাল্যান্ড নামে দার্জিলিং এর একটা জায়গাকে আলাদা 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 করে ফেলে ওরা দেশ বানাইতে চাচ্ছে। গোর্খাল্যান্ড, কেমন সাহস! নিগ্রো, মধ্য দক্ষিণ পশ্চিম আফ্রিকার কালো মানুষ, যুক্তরাষ্ট্র আছে। তাহলে নিগ্রোকে তুমি উপজাতি বলবা? কেমনে বলবো উপজাতি? এরা হচ্ছে রেস। উপজাতির সংজ্ঞা তোমাদের ভাই বলি নেই। উপজাতি মানে হচ্ছে, দেখো, গ্রহ থেকে যদি ছোট হয় তাহলে আমরা উপগ্রহ বলি, বনের সাথে সাদৃশ্য থাকলে তাকে আমরা উপবন বলি।
তো উপকথাটা বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। এখানে উপজাতি মানে হচ্ছে জাতির মতো বা জাতির সদৃশ, কিন্তু জাতি না। মানে আমরা বাংলাদেশে হিন্দু আর মুসলমান আলাদা আলাদা জাতিসত্তা বা ধর্ম, জাতিসত্তা না সরি, আলাদা ধর্ম পরিচয় থাকার পরেও আমাদের নৃতাত্ত্বিক রক্তগত শরীরের গঠন একই রকম, এবং আমরা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, খাদ্যাভ্যাস, সামাজিক রীতিনীতি বিভিন্ন দিক থেকে ক্লোজ হওয়ার কারণে আমরা একটা ঐক্যবদ্ধ জাতিতে রূপান্তরিত হয়েছি। তাহলে কোন নির্দিষ্ট ভূখণ্ডে দীর্ঘকাল ধরে বসবাসকারী কোনো জনগোষ্ঠী যাদের মধ্যে যদি অনেকগুলো কমন ঐক্য থাকে, তখন ওই ঐক্যবদ্ধ জনসমষ্টিকে জাতি বলা হয়। ওকে, এখন বাংলাদেশে আমরা হিন্দুরা মুসলমানরা একটা জাতি, ঠিক আছে? তো আমরা বাংলাদেশে হিন্দুরা মুসলমানরা যদি জাতি হয়ে থাকি, খুব খেয়াল করবা, বাংলাদেশে 50টা আলাদা আলাদা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ আছে, চাকমা, মারমা, খাসিয়া, সাঁওতাল, এরকম। তাদের রক্তগত পরিচয়টাও আলাদা, এবং তারা একত্রিত হয়ে কোনো অভিন্ন জাতিসত্তার পরিচয় তৈরি করতে পারে নাই, যেটা আমরা পারছি হিন্দু মুসলমানরা। ওকে, এই জন্য তাদেরকে আমরা উপজাতি বলি। তো পৃথিবীতে এরকম কিছু উপজাতি আছে, তাদের একটা বড় অংশ রেস, কারণ শরীরবৃত্তীয় গঠনে তারা আলাদা। বৃহত্তর জনগোষ্ঠী থেকে রক্তের গঠনও, বৃত্তীয় গঠনটাও আলাদা, রক্তগত শরীরের পরিচয়টাও আলাদা, এবং রাজনৈতিক ভাবেও তারা ঐক্যবদ্ধ জাতিতে রূপান্তরিত হইতে পারে নাই। বুঝতে পারছো কথাটা? এরপরে দ্রাবিড়, এটা দক্ষিণ ভারতে থাকে এবং বাংলাদেশ, শ্রীলঙ্কায় বসবাসকারী অনার্য জাতি। মানে আমাদের যে পূর্বপুরুষ অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো, ভোটচিনীয়, তাদের একটা অংশ হচ্ছে দ্রাবিড়। আমাদের বডিতে তাদের জিন এবং ব্লাড আছে। বুশম্যান, এরা আফ্রিকায় থাকে। দুইটা উপজাতি আছে পাশাপাশি, এরা বতসোয়ানা এবং নামিবিয়া, কালাহারি এলাকায় বসবাস করে, বান্টু আর বুশম্যান। আরেকটা আছে, আমি লিখে দিই এখানে, বান্টু। দেখতে ছোট হয়, তার থেকেও ছোট একটা জাতি আছে নাম পিগমি, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র সাইজের দিকে, 4 ফিট কত জন ওদের এভারেজ হাইট। পিগমি, কঙ্গোতে থাকে এরা। ভাইকিং, নরওয়ের প্রাচীন এক কঠোর পরিশ্রমী জাতি, তারা ছিল সুদক্ষ নাবিক আর নর্ডিক জাতির লোক। ডেফিনেটলি তোমরা ভাইকিং এর উপরে হয়তো বা তোমরা সিনেমা দেখছো, তাই না? এদের নিয়ে সিনেমার সিরিজ আছে ভাইকিংদের নিয়ে। এরা জলদস্যু ছিল, শয়তানের অ্যাক্সেস ছিল, বা নাবিক বলছে, আসলে ডাকাত ছিল। এরপরে আমরা আরো কিছু জাতি উপজাতির সাথে দেখো একটু ভিজুয়ালি পরিচিত হব। তার আগে একটু বিভিন্ন জাতি উপজাতি, উপ ককেশীয়, এরা হচ্ছে আরব পার্সি, পার্সি মানে ইরানীয় আর কি, এবং ইহুদিরা এবং ইউরোপের অধিবাসী বৃন্দ যারা, তারা হচ্ছে ককেশাস। আফ্রিদি, পাকিস্তানের ওয়াজিরিস্তানে থাকে, এই যে যাযাবর ছিল আগে। এরপরে হচ্ছে তোমার কুর্দি, ওই যে বললাম, সিরিয়া, ইরাক, ইরান, তুরস্ক, বিভিন্ন জায়গায় ছড়ানো। এরপরে গুর্খা, যারা যুদ্ধবাজ উপজাতি, এদেরকে খুবই যুদ্ধবাজ বলা হয়, মনে রেখো। আগে এরা ভাড়ায় খাটতো। এখন যেমন হবিগঞ্জের চা বাগানের এরিয়াতে, এই যে তেলিয়াপাড়া, তারপরে চুনারুঘাট, ওই এলাকাতে কিছু বাগানে কাজ করা কিছু উপজাতি আছে মানুষ। এদেরকে অনেক সময় ওই এলাকাতে আশপাশে আমাদের মতো সাধারণ বাঙালিরা যদি ঝগড়া বাঁধে, এক গ্রাম ওই গ্রাম, ওদেরকে নিয়ে এসে ঝগড়ায় নামায় দেয়। আমাদের এলাকাদেরকে বলে বাগাইন্না। বাগাইন্না মানে বাগানে কাজ করে, ওই অর্থে আর কি। যারা আমার এলাকার বা হবিগঞ্জের আছে তারা সহজে চিনতে পারবা। তো ওইরকম এরা ভাড়ায় খাটে, ঝগড়া করতে আসে। তো গুর্খারা আগে এরকম ভাড়ায় খাটতো, যুদ্ধ করতে যাইতো। এবং নেপালের বা ওই এলাকার কিছু মারাত্মক সাহসী জাতি আছে, যেমন তোমার শেরপা। এই শেরপারা, তাদের কাছে এভারেস্টে ওঠা হচ্ছে ডাল ভাত। মানে হচ্ছে ধরো আমরা যখন চিটাগাঙ্গে ঘুরতে যাই, তখন কি করি, পাহাড়ি এলাকায় একটা গাইড নিয়ে যাই, ওখানকার লোকাল কেউ একজন। এখন আমি যাচ্ছি তোমার ধরো কেউ কারণ জয় করব, আমার সাথে গাইড যাচ্ছে, তো আমার কাছে তো এটা খুব একটা অ্যাডভেঞ্চার, ওর কাছে তো কিছুই না, ও যাবে আমার সাথে আসবে, ওর কাছে নাথিং। তো শেরপাদের কাছে ওইরকম নাথিং। যারা হচ্ছে এভারেস্ট জয় করতে যায়, তখন শেরপারা তাদেরকে এজ এ গাইড কাজ করে নেপাল সরকারের হয়ে। বুঝতে পারছি? তো এরা খুব যুদ্ধবাজ, খুব পরিশ্রমী এবং শারীরিকভাবে অনেক শক্তিশালী জাতি। দেন হচ্ছে নিগ্রো, এরা কালো মানুষ আফ্রিকার। দেখো নিগ্রোদের ইতিহাস আমার ভালো লাগতো যদি তোমাদেরকে টাইম নিয়ে আমি নিগ্রো সম্বন্ধে অনেক বড় একটা লেকচার দিতে পারতাম। আজকে একবিংশ শতাব্দীর এই যুগে আইসাও এরা দেখতে কালো বলে আমরা তাদেরকে বিভিন্ন দিক থেকে বঞ্চিত করি, মানুষ মনে করি না, বিভিন্ন ভাবে বলি, তাই না? এবং আজকের আমেরিকা, যেখানে নিগ্রোদের সংখ্যা এখন অনেক কম, আজকের আমেরিকা তৈরি হয়েছে ওদের শ্রমে ঘামে। তুমি চাইলে একজন বিখ্যাত গায়ক, ওর নাম হচ্ছে বব মার্লে। বব মার্লের একটা বিখ্যাত গান আছে, তোমরা তো সব শয়তানের দল, দুষ্টরা সবাই হচ্ছে তার একটা গান, গাঞ্জা গাঞ্জা গানটা শুনে
বিভিন্ন জায়গায় গানটা দিয়ে মিম বানানো হয়, গাঞ্জা গাঞ্জা এরকম বলে, এটা শুনে আবার। কিন্তু এটা যে বব মার্লের গান জানে না, খুব বিখ্যাত গায়ক বব মার্লে। ওনার একটা গান আছে বাফেলো সোলজার। বাফেলো সোলজার এই গানটা লিরিক দিয়ে শুইনো। উনি নিজেও একজন নিগ্রো, বব মার্লে। ওনার ছেলে এখন আছে জুলিয়ান মার্লে, সেও গান গায়। তো বব মার্লের এই গানটা শুনলে নিগ্রোদের হিস্ট্রি এবং তাদের নির্যাতন, তাদের মাধ্যমে কিভাবে আমেরিকা তৈরি হয়েছে, তার অনেক কিছু তোমরা জানতে পারবা। তারপরে মধ্য দক্ষিণ পশ্চিম আফ্রিকার কালো মানুষ, যুক্তরাষ্ট্র কিছু আছে, কালো বলেই তার অধিকার বঞ্চিত হতে পারে না। বেদুইন আরবের যাযাবর জাতি ভাইয়া। যাযাবর মানে তারা এক জায়গায় থাকে না, এক এক সময় এক এক জায়গায় থাকে, দে আর নম্যাডস। আফ্রিকা এবং পশ্চিম এশিয়া এরা ছড়ানো মাউরি নিউজিল্যান্ডের আদি জাতি, খুবই কর্মঠ এবং বুদ্ধিমান। অর্থাৎ এখন নিউজিল্যান্ডের যত মানুষ তুমি দেখো, এই যে ড্যানিয়েল ভেট্টোরি বা ট্রেন্ট বোল্ট, ওরা মূলত ইউরোপিয়ান। ইউরোপ থেকে তারা ওখানে গেছে। ইনফ্যাক্ট এই যে জিল্যান্ড, এটা একটা শহর, আমার যদি ভুল না হয় এটা ডেনমার্কে। তো এটার সাথে শুধু নিয়োযুক্ত করলে কি হয়ে যায়, নিউজিল্যান্ড। তো এখানকার লোক ওই দেশে গিয়ে দেখলো যে আমাদের দেশের মতো একটা ভূখণ্ড, তাহলে আমাদেরটা জিল্যান্ড বা ওল্ড জিল্যান্ড, সো এটা হবে নিউজিল্যান্ড, এই নামে তারা নামকরণ করছে। এবং ইউরোপিয়ানরা পরে ওইখানে বসতি তৈরি করছে, আর কিছু না। মনে থাকবে? তো আসলে ওই এলাকাটা ছিল ওই মাউরিদের, এখন ইউরোপিয়ানরা গিয়ে সেটাকে দখল করছে বলতে পারো। যেমনটা যুক্তরাষ্ট্রে ছিল রেড ইন্ডিয়ান, একটা লাল দেখতে ফর্সা একটা জাতি আর কি। কলম্বাস যখন ওখানে গেছে, গিয়ে ওদেরকে পাইছে, তো কলম্বাসের টার্গেট কি ছিল, ইন্ডিয়াতে আসা, কিন্তু ভুলে চলে গেছে কই, যুক্তরাষ্ট্রে। তো সেটাকে গিয়ে সে বলছে তো আচ্ছা, এটা তো তাহলে ইন্ডিয়াতে তো আসতে পারে নাই। প্রথমে বলছে এটা ওয়েস্ট ইন্ডিজ, যে দেশগুলো এখন আছে মধ্য আমেরিকায়, পরে যুক্তরাষ্ট্র ভেসপুচি আমেরিগো আবিষ্কার করার পরে। তো ওখানে গিয়ে যাদেরকে পাইছে তারা বলছে ও তোমরা তো লাল দেখতে ফর্সা, তো তোমরা হচ্ছে রেড ইন্ডিয়ান। ওই অর্থে তাদেরকে রেড ইন্ডিয়ান বলা হয়েছে, ইট ডাজন্ট মিন দ্যাট দে আর ফ্রম ইন্ডিয়া, ব্যাপারটা এমন না। ওকে। দেন জুলু, দক্ষিণ আফ্রিকার নাটাল প্রদেশের নিগ্রো জাতি, আমরা জানি, তাদের কথা বলেছি কিছুক্ষণ আগে। ও বান্টু বুশম্যানের কথা বলেছি, জুলুর কথা বলিনি। দক্ষিণ আফ্রিকায় থাকে। এরপরে হচ্ছে তোমার শেরপা, নেপাল ও তিব্বত সীমান্তে বসবাসকারী মঙ্গোলীয় বংশোদ্ভূত অধিবাসী। এরা পর্বত আরোহণে পটু, তোমাদেরকে একটু আগেই বলে আসছিলাম যে এদের কাছে এভারেস্টে ওঠা এবং নামা ডাল ভাত, তারা এজ এ গাইড কাজ করে শেরপারা। আর আমাদের কাছে এটা বিশাল কিছু, তাই না? খাসিয়া ভারতের আসাম প্রদেশের জাতি, বাংলাদেশে আছে হুতো এবং টুটসি। রুয়ান্ডা আফ্রিকা, এটা আফ্রিকার দেশ আছে রুয়ান্ডা, ওখানে বিদ্রোহ হতো, মারামারি করে। আর এখন ওই মারামারি আর করে না, ভালো হয়ে গেছে। এস্কিমো, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের অধিবাসী। স্ক্যান্ডিনেভিয়া মানে হচ্ছে, ফিরে আসুন, আমরা ইউরোপ পড়ার সময় এগুলো বিস্তারিত পড়বো। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, এই দেশগুলোকে একসাথে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির যে মানুষগুলো, এরা হচ্ছে এস্কিমো। এবং তাদের যে ঘর, বসবাসের যে ঘর, তাঁবুর মতো, ওটাকে ইগলো বলে। তোমরা তো সবাই ইগলো আইসক্রিম খাও নাকি? তো ইগলো হচ্ছে এস্কিমো জাতির বসবাসকারী, তাদের থাকবার ঘর হচ্ছে ইগলো। ইগলু না ইগলো, ইগলো মেবি কথাটা, তাই না? সো ওখান থেকেই এই কথাটাকে নামকরণ করা হয়েছে ইগলো, মাথায় রেখে দিও। তারপর টোডা, ভারতের নীলগিরি এলাকার অধিবাসী এবং তোমাদের বিজিএস বইতে ছিল 9-10-এ। এদের সমাজে বহুপতি পরিবার আছে, অর্থাৎ একটা মেয়ের অনেকগুলো জামাই থাকে, অসভ্য আর কি। পাপুয়া নিউগিনির অধিবাসী। এটা পাপুয়া নিউগিনি আমাদের এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়ার শেষ মাথা থেকে এই দেশটা শুরু হয়েছে, কিন্তু এটা ওশেনিয়া মহাদেশের কান্ট্রি। আর্য, ভারতের আগমনকারী আদিজাতি গোষ্ঠী, ককেশীয় জাতির একটা অংশ এটা। সুনা, জিম্বাবুয়ের আদি অধিবাসী এরা। দেন বিশ্বের বিভিন্ন জাতি এবং উপজাতিগুলো, এই যে মাউরিরা। তোমরা নিউজিল্যান্ডে যদি কোনো ম্যাচ হয়, ক্রিকেট ম্যাচ, দেখবা এই মাউরিদের বিভিন্ন সময় দেখায়, খেয়াল করো। অর্থাৎ ওরা ওখানকার যে ইতিহাস ঐতিহ্য, তাদের যে ট্রেডিশন, সেগুলো তারা তুলে ধরে। এরা কিন্তু অসভ্য না। আফ্রিকা যেরকম গাছপাতা পাতা পয়রা জঙ্গলে যায় তোমার হচ্ছে মানুষ খায় ফেলে, এমন না। এরা সভ্য দুনিয়ার মানুষ, স্যুটটাই পরে। জাস্ট এখানে ওরা এখন তাদের ড্রেস আপ পরে তারা তাদের ট্রেডিশনকে রিফ্লেক্ট করতেছে, এর বেশি কিছু না। দে আর সিভিলিয়ান নাও, ওখানে কেউ অসভ্য নাই, বাট তারা তাদের যে ট্রেডিশন আছে সেটাকে তারা ধরে রাখছে। আফ্রিকায় যখন বিশ্বকাপ হইলো, তোমরা শাকিরার যে গান এখন দেখো, ওয়াক্কা ওয়াক্কা, ইউটিউবে দেখো, দিস টাইম ফর আফ্রিকা,
মানে দেখবা যে শাকিরাও আফ্রিকান কিছু পোশাক টোশাক পরে ওখানে নাচানাচি করছে, এবং তার সাথে যে ডান্সার গুলো ছিল তাদের আফ্রিকান গেট আপ ছিল। এর মানে কি তারা জঙ্গল থেকে এসে নাচানাচি করছে এমন কিছু না, আফ্রিকার তাদের যে ট্রেডিশন সেটাকে তারা রিফ্লেক্ট করছে, আর কিছু না। শেরপা নেপাল মঙ্গোলীয় বংশোদ্ভূত মানে হচ্ছে চাইনিজদের আদি পুরুষ, এটা চাকমাদের যে মূল আদি পুরুষ সেটা হচ্ছে মঙ্গোলিয়া বা মঙ্গোলীয় বংশোদ্ভূত বা বংশ আর কি। হ্যাঁ, তাহলে সোজা কথা মঙ্গল মানে হচ্ছে চাইনিজদের আদি পুরুষ যেটা সেটা। এরপরে হচ্ছে হুতু এবং টুটসি আফ্রিকার রুয়ান্ডাতে মারামারিতে ব্যস্ত বলেছিলাম। এস্কিমো ওই যে শীতের দেশের মানুষ দেখলে বুঝতে পারতেছো, তাদের যেখানে তারা থাকে তাদের ঘরবাড়ির যে উত্তর মেরু দক্ষিণ মেরু খুব বরফের অঞ্চলে থাকে, তাদের যে তাঁবুর মতো যে ঘর বাড়িগুলো সেগুলোকে বলে ইগলো। তারপরে টোডা উপজাতি, এটা আর্ট করা ছবি, আফ্রিকার নীলগিরি পর্বত সরি ভারতের নীলগিরি পর্বত এলাকায় থাকে। এরপরে হচ্ছে আর্য, এরা তোমার ইরান অঞ্চল থেকে আসছিল ভারতীয় অঞ্চল, এবং আর্য ঋষিগণই হচ্ছে তোমার হিন্দু ধর্মের প্রবর্তক। দেন পিগমি বিশ্বের সব থেকে খরবাগা উপজাতি, হাইটের দিক থেকে কম, 4 ফিট সামথিং, আফ্রিকায় থাকে। রোহিঙ্গা মিয়ানমার বুঝতে পারো, মঙ্গোলীয় বলেছে কিছুক্ষণ ধরে, হুন মধ্য এশিয়ার উপজাতি, এরা খুব দুর্ধর্ষ ছিল, এরা খুব নিষ্ঠুর একটা জাতি, এরা পৃথিবীর বিভিন্ন শহর ধ্বংস করছে। রেড ইন্ডিয়ান যুক্তরাষ্ট্রের রকি পর্বত ও মেসি নদীর মধ্যবর্তী স্থানে বসবাসকারী, তাদের আদিম অধিবাসী। উইঘুর চীনের মুসলিম উপজাতি, এবং মিনাঙ্গাকাবাউ ইন্দোনেশিয়ার উপজাতি। এখানে আমরা দেখছি পিগমি, এই যে দেখো হাইট দেখছো কত ছোট, ওইজন ইউরোপিয়ান ভদ্রলোক পিগমিশের দ্বারা ছবি তুলছে। এখানে এটার হাইট হচ্ছে এইটুক, এটার হাইট এইটুক, খুব ছোট্ট তারা দেখতে উচ্চতায়। এরপরে হচ্ছে রোহিঙ্গা, এদের জন্য মায়া লাগে কিন্তু বাইরেতে ইচ্ছা করে, বাস নিয়ে মাথা বরাবর বাড়িতে ইচ্ছা করে, যে তোরা প্রতিবাদ জানোস না, তোদেরকে আইসা আর্মিরা পিটাইছে আর দলবদ্ধ হয়ে হই হই রই রই করে বাংলাদেশে ঢুকে পড়ছস, আর আইসা বাচ্চা জন্ম দিয়ে যেতেছস, খারাপ লাগে ভাবলে আবার। এরপরে হচ্ছে আমরা উইঘুর, এরা ধর্মীয় বিশ্বাসে এরা মুসলমান, এবং থাকে হচ্ছে চীনের জিনজিয়াং প্রদেশে এদের অবস্থান। চীনের জিনজিয়াং প্রদেশে বাস করে এরা। ভুটানের রাষ্ট্রীয় ভাষার নাম কি? লুসামকা, সারচোকপা, সাংলাখা, দোজাংখা। ওদের রাষ্ট্রীয় ভাষার নাম হচ্ছে দোজাংখা। খেমার কোন দেশের ভাষার নাম? কম্বোডিয়া। এটা খোমার লেখছে, এটা হচ্ছে খেমার হবে। তারপরে হোমার কোন ভাষার আদি কবি? গ্রিক, ফার্সি, ল্যাটিন, ইংরেজি। একজন মহাকবি হোমার, ওনার ইলিয়াড এবং ওডেসি নামে দুইটা মহাকাব্য আছে। এই ইলিয়াড থেকে হেলেন অফ ট্রয় বা ট্রয় নামের যে সিনেমাটা হয়েছে আর কি, হ্যাঁ, বলিউডে হলিউডে, ওই যে ব্র্যাড পিটের যে ছবিটা, উনি গ্রিক ভাষার মহাকবি ছিলেন এবং তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতে পাইতেন না, মুখে বলতেন, অন্যরা লিখে নিত। বিশ্বের সবচেয়ে বেশি লোকের মাতৃভাষা ডেফিনেটলি ম্যান্দারিন বা চাইনিজ ভাষা মাতৃভাষার হিসাবে এটার সব থেকে বেশি মানুষ এই ভাষায় কথা বলে। এরপরে বর্ণমালা আবিষ্কার কৃতিত্ব কোন সভ্যতার? এখানে যেগুলো আছে অবশ্যই চোখ বন্ধ করে ফিনিশীয়রা। পৃথিবীর এক একটা সভ্যতার এক একটা বিশেষত্ব আছে, এক একটা স্পেশালিটি তারা অর্জন করছে এক একটা আবিষ্কারের দ্বারা। কেউ চাকা আবিষ্কার করছে, তো চাকা আবিষ্কার করছে কেউ, তো কেউ হচ্ছে তোমার নৌকা আবিষ্কার করছে, কেউ লোহার ব্যবহার শিখাইছে, তো কেউ আগুন আবিষ্কার করছে, কেউ বর্ণমালা শিখাইছে, তো কেউ আবার অন্য কিছু শিখাইছে। এভাবেই তো পৃথিবীটা আগাইছে, তাই না? সো পৃথিবীর ফিনিশীয় জাতি বা সভ্যতা যেটা, এরা বর্ণমালা আবিষ্কার করে। কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা? দিস ইজ সিয়েরা লিওন, এটা আফ্রিকার একটা দেশ, ছোট্ট দেশ। ওখানে আমাদের সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে খুব ভালো কাজ করছে, তার জন্য ওখানে দ্বিতীয় রাষ্ট্রভাষা হয়েছে। তারা ঘোষণা দিয়েছে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা, আমাদেরকে ভালোবেসে তাদের দেশে দ্বিতীয় রাষ্ট্রভাষা বলেছে বাংলাকে। তারপরে সেমীয় ভাষা কোনটি? সেমীয় মানে সেমেটিক, তো সেমেটিক বললে বুঝবা এটা আরব। সেমেটিক সমান সমান মনে রাখবা এটা আরব, সোজা কথা, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তো সেমেটিক ভাষা মানে আরব ভাষা, মানে আরবি। আকান কোন দেশের ভাষা? বেনিন, ঘানা, গিনি বিসাউ, সিয়েরা লিওন। দিস ইজ ফ্রম গিনি বিসাউ। দেখো ভাই কত নিষ্ঠুর প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতে 12 এই প্রশ্ন করছে, এটা একটা স্টুডেন্ট কি করে জানবে? তো আচ্ছা, এটা গিনি বিসাউ না, এটা হচ্ছে তোমার ঘানা, 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 ঘানা। কেন ঘানা? আমি রিলেট করে দিচ্ছি। এই ঘানার যে রাজধানী, এমনি মনে রাখবা, ঘানার রাজধানী রাজধানী হচ্ছে আকরা।
আর ভাষা হচ্ছে আকান। সেখান থেকে এভাবে রিলেট করে দিবা, ওকে, মাথায় রেখে দিবা। দেন হচ্ছে আক্ষরিক অর্থে আন্তর্জাতিক ভাষা। আক্ষরিক অর্থে আন্তর্জাতিক ভাষাকে তুমি যদি হিসাব করে, কি আরবি নাকি ফরাসি নাকি এসপারেন্টো নাকি ইংলিশ, পৃথিবীর কোন ভাষাটাকে আক্ষরিক অর্থে বা ব্যবহারিক অর্থে আমরা আন্তর্জাতিক ভাষা হিসেবে নিব? যদি আমরা ব্যবহারিক অর্থে নিই তাহলে ইংরেজি, আর যদি আক্ষরিক অর্থে নিই, হ্যাঁ, যদি তুমি জাস্ট শাব্দিক অর্থে যদি হিসাব করো তাহলে অ্যাসপারেন্টো এটাকে আন্তর্জাতিক নিতে হবে। কিন্তু ব্যবহারিক যদি তুমি ধরো, ব্যবহারিক অর্থে ধরলে সেটা অবশ্যই কি, অবশ্যই সেটা ইংরেজি, ওকে। এরপরে জীবন বৃত্তান্তের প্রচলিত নাম কারিকুলাম ভিটাই কোন ভাষার শব্দ? অর্থাৎ আমরা যে সিভি বলি না, এটা কই থেকে আসছে? এটা আসছে ল্যাটিন ভাষা থেকে বা লাতিন ভাষা থেকে, অর্থাৎ দক্ষিণ আমেরিকা অঞ্চলের ভাষা। মালদ্বীপের প্রধান ভাষা দিভেহি, এটাই মালদ্বীপের প্রধান ভাষা। এটা কোথাও কোথাও দিভহিও লেখা আছে, একটু ম্যাচ করে নিবা। এরপরে মিনাঙ্গক জনগোষ্ঠী কোন দেশে বসবাস করে? আমরা একটু আগে পড়ে আসছি, এটা ইন্দোনেশিয়াতে বসবাস করে। যে উপজাতির যে লিস্ট পড়ছিলাম তার সবার নিচে ছিল, এটা মনে করে দেখো। বিশ্বের সবচেয়ে জনবহুল শহর টোকিও, টোকিও এবং টোকিও। পৃথিবীতে জনবসতির দিক ধরলে দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে মেগা সিটি, এটা মনে রাখবা 1 কোটি প্লাস। আরেকটা হচ্ছে মেটা সিটি, এটা মনে রাখবা 2 কোটি প্লাস, মনে রাখবা। তো টোকিও একটা মেটা সিটি, এটা 3 কোটির কাছাকাছি মানুষ এটার মধ্যে। আমাদের ঢাকা মেগা সিটি, এখানে 1,60,00,000-এর মতো মানুষ, এটা ভবিষ্যতে মেটা সিটি হয়ে যাবে, তাই না? তো পৃথিবীতে টোকিও সব থেকে জনবহুল এবং এটা একটা মেটা সিটি, মাথায় রাখো। এরপরে বাব এল মানদেব কি শব্দ? এটা হচ্ছে আরবি শব্দ নাকি ফার্সি শব্দ নাকি উর্দু শব্দ নাকি ইংরেজি শব্দ? এটা আরবি ফার্সি শব্দ দুইটা মিলানো আছে এর মধ্যে। এই বাব আর আল, এই আল থেকে এল, এটা ফার্সি। বাব মানে দরজা, দরজার কথাটা ফার্সিতেও হয়, আরবিতে হয়। মানদেব শব্দটা ফার্সি। তো বাবেল মানদেব বা বাব আল মানদেব শব্দের অর্থ মৃত্যুর দরজা, এটা ফার্সি শব্দ। টোটাল ওয়ার্ডকে যদি নাও তাহলে ফার্সি বলতে হবে, বাট এর মধ্যে মিক্সিং আছে, বুঝছো কথাটা? চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? একটু আগেই বলেছিলাম, সেটা হচ্ছে উইঘুর, এবং তারা পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জাতিগোষ্ঠীর একটা। চাইনিজ সরকার তাদের উপর প্রচন্ড নির্যাতন চালায়, প্রচন্ড দমন পীড়ন করে। উইঘুর চীনের একটি খাবার, ধর্মীয় স্থান, শহর, সম্প্রদায়, তাদের চীনের একটা সম্প্রদায়ের নাম জিনজিয়াং এর। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান আমরা পড়ে আসছি, এটা 8ম। তবে মনে রাখো উত্তর কি হইতে পারে, পরিবর্তন হতে পারে। কোন দেশে বাংলা একটি দাপ্তরিক ভাষা? বাংলা একটি দাপ্তরিক ভাষা সিয়েরা লিওনে, কারণ তাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা, মনে রাখো এটা। অস্ট্রিয়ার ভাষা ইংরেজি, ফরাসি, স্পেনিশ, জার্মান। অস্ট্রিয়া ইউরোপের একটা দেশ, এবং এটার একটা রাজধানী শহর যেটা অস্ট্রিয়ার ভিয়েনা, এটাকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার সড়ক পথে হিসাব করলে। পৃথিবীর ইউরোপের বিভিন্ন বড় বড় শহর থেকে রেল লাইন ভিয়েনাতে আসছে, আবার ভিয়েনা থেকে রেল লাইন অনেক শহরে গেছে। তুমি এখান থেকে ইউরোপের বিভিন্ন জায়গায় ঢুকতে পারবা আর কি। আর সাগর পথ হিসাব করলে জিব্রাল্টার আমরা জানি। তো স্থলপথের হিসেবে ভিয়েনাকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয়, কিন্তু ওটার ভাষা কিন্তু ইংরেজি না, ভাষা কিন্তু জার্মান, মাথায় রাখবা, ওকে। তারপরে আসো বিশ্বের শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ। শূন্য জনসংখ্যা মানে হচ্ছে তুমি যদি তুমি যদি হচ্ছে জনসংখ্যা হিসাব করো, যে জন্মহার এবং মৃত্যুহার যদি দেখো তাহলে সমান হয়ে আছে। এটা মূলত চেক রিপাবলিক এখনকার লাস্ট যে ইনফরমেশন সে অনুযায়ী। কানাডা, জাপান, ডেনমার্ক, সুইডেন কোনোটাকে আর শূন্য জনসংখ্যার ওইভাবে বলা যায় না, বুঝতে পারছো? অনেক আগের কোশ্চেন, বুঝতেই পারছো। এটা আপডেট ইনফরমেশন এখানে নাই, মডিফিকেশন সম্ভব না। আর কিছু আছে তোমার মাইনার জনসংখ্যার দেশ, কমে যাচ্ছে। তোমার ইউরোপের কিছু দেশে জনসংখ্যা কমছে, বাড়তেছে না। কিন্তু এখানে যদি তুমি শূন্যের কাছাকাছি বলো, সেটা সুইডেন। এবং জাপানেও আজকাল জনসংখ্যার খুব বেশি বৃদ্ধি নেই, এবং সরকার পুরস্কার ঘোষণা করে একাকার করে দিচ্ছে। ছেলে মেয়ে নিলে তারা পুরস্কার দিবে, কিন্তু ওরা বাচ্চা নিতে আগ্রহী না। আমার তো মনে হয় রোহিঙ্গাদের 1 লাখ নিয়ে দিলে জাপানিদের যত স্বপ্ন আছে সব পূরণ করে দিবে, বুঝতে পারছো? এখানে আমরা সঠিক নিতে পারছি না। জুলু এটা বসবাস করে কোথায়? জুলু বসবাস করে দক্ষিণ আফ্রিকায়, নাটাল প্রদেশে, আমরা একটু আগে পড়ে আসছি। মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী হচ্ছে তোমার ককেশীয়, যেটা সেমিটিকই
বংশধারার একটা আলাদা ধারা, ককেশীয় ধারা। কারণ মঙ্গোলীয় মানে হচ্ছে চাইনিজ, নিগ্রো মানে হচ্ছে কালো আফ্রিকা, অস্ট্রেলিয়া মানে তো অস্ট্রেলীয়, সো মিলতেছে না, ডেফিনেটলি ককেশীয়। আফগানিস্তানের প্রধান ভাষা হচ্ছে তোমার পশতু, আরবি না, পশতু, এই ভাষাটা আফগানিস্তানের প্রধান ভাষা। এরপর নির্বাণ, এটার সাথে হচ্ছে তোমার বৌদ্ধ ধর্মের সম্পর্ক আছে। নির্বাণ কি? আমরা যেমন বলি ভালো কাজ করলে পরকালে জান্নাত, আত্মার পরিশুদ্ধির মাধ্যমে, হিন্দুরা এটাকে বলে মোক্ষ লাভ করা, আর বৌদ্ধরা বলে এটাকে মহাসুখ লাভ করা বা নির্বাণ লাভ করা। ওটা বৌদ্ধ ধর্মের সাথে রিলেট করা একটা শব্দ। এরপর নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়? তাদের বলা হয় মাওরি। তো এই ছিল তোমাদের সাথে ভাইয়ার আন্তর্জাতিকের আয়োজন, প্রথম ক্লাস। আমরা শুধু পরিচিত হয়েছি পৃথিবীর কিছু ফান্ডামেন্টাল ইনফরমেশনের সাথে। পরবর্তী ক্লাসগুলোতে আরো ফান্ডামেন্টাল তথ্য জানবো, অন্যান্য মহাদেশ সম্পর্কে, কনফ্লিক্ট সম্পর্কে, তারপরে বিভিন্ন দেশ এবং সেই দেশের জাতিসত্তার সাথে সম্পর্কিত যে বেসিক ইনফরমেশন গুলো আছে, ঘটনাগুলো আছে, বিপ্লব বিদ্রোহ গুলো আছে, সেগুলো সম্পর্কে জানবো, জানতে জানতে আগাবো ইনশাল্লাহ। তো তোমরা আজকে প্রথম লেকচার ছিল এটা, তোমাদেরকে একটা ছোট্ট অ্যাডভাইস করে দিই। তোমরা ম্যাপ নিবা, ম্যাপ, বাংলাদেশ এবং আন্তর্জাতিক, বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুটো ম্যাপ নিবা, নিয়ে ম্যাপ ধরে ধরে পড়বা, যে জায়গাগুলো ভৌগোলিক জায়গা রিলেটেড অমুক জায়গায় অমুক দেশে, সাথে সাথে একটু ভিজুয়াল ওয়েতে যদি আগাও, তোমার জন্য খুব ইফেক্টিভ হবে। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া শুভকামনা। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।